এই বয়স্ক মহিলা, তুমি আমার ঘরের ভেতর কি করছো? মুখ সামলে কথা বলবি। একদম। আমি তোর চেয়ে বয়সে বড়, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। সম্মান কি বাজারে কিনতে পাওয়া যায় নাকি যে বললেই দিয়ে দেব? আর তুমি আমার ঘরে কেন সেটা আগে বলো। এটা এখন শুধু তোর ঘর না, এখানে আমার ভাই আর তোর বোনের বিয়ের অনেক জিনিসপত্র রাখা আছে, আমি সেগুলোই দেখতে এসেছি। সিধু দরজার কাছে এসে সীমার পথ আটকে দাঁড়ায়। সীমা বের হতে গেলে সিধুর বুকের সাথে হালকা ধাক্কা খায়। সীমা একটু পিছিয়ে যায়, কিন্তু সিধু এক পা এগিয়ে এসে সীমাকে দেওয়ালের সাথে আটকে ফেলে সীমার বুক ধকধক করে ওঠে। সে সিধুর চোখের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিধুর চোখ একটা অদ্ভুত নেশা কাজ করছে, যা সীমাকে বারবার দুর্বল করে দেয়। তা বয়স্কা মহিলা, তুমি কি শুধু শপিং দেখতে এসেছিলে নাকি আমাকে দেখতে এসেছিলে? তুই নিজেকে কি হিরো আলম ভাবিস নাকি যে তোকে দেখতে আসবো? সর আমার সামনে থেকে। আমি হিরো আলম হতে যাব কেন? আমি তো সিধু, আর তুমি হলে আমার সেই রাগী ডাইনি বুড়ি বউ। তুই আমাকে আবার বুড়ি বললি? তোর সাহস তো কম না। আমি তোর বোনের ননদ হই, সম্পর্কে তোর চেয়ে অনেক বড়। সম্পর্কে বড় আর বয়সে বড় হলেই সব হয়ে যায় না, মাঝে মাঝে ছোট স্বামীর কাছেও হার মানতে হয়। সিধু সীমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথাগুলো বলে সীমার সারা শরীরে একটা শিহরণ বয়ে যায়। সে সিধুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সিধু তাকে শক্ত করে আটকে রাখে। ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। সিধু, তুই কি ঘরে আছিস? সর্বনাশ, তোর বোন আসছে। তুই আমাকে ছাড় বলছি। কেউ দেখে ফেললে মান সম্মান আর থাকবে না। মান সম্মান তো তখনই যাবে যখন সবাই জানবে যে এই বয়স্কা মহিলা আসলে কতটা ভীতু। সিধু সীমাকে ছেড়ে দেয়। সীমা তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। এমন একটা ভাব করে যেন সে শাড়ির প্যাকেট দেখছে। রূপা ঘরের ভেতরে ঢোকে, তার পেছনে কামালও আসে। কিরে, তোরা দুজন আবার ঝগড়া শুরু করেছিস? তোদের নিয়ে আর পারা গেল না। আরে ছাড় তো, ওরা তো সারাদিন এভাবেই ইঁদুর বিড়াল খেলা করে। সীমা, তুই ওকে এত জ্বালাস কেন? ও তো তোর ছোট। আমি ওকে জ্বালাই নাকি ও আমাকে জ্বালায়? ভাইয়া, তুমি তো ওর আসল রূপ জানো না। ও একটা আস্ত শয়তান। আমি শয়তান আর তুমি তো একটা পেতনি, সারাদিন শুধু আমার পিছে পিছে ঘুরু করো। চুপ করবি তোরা, একটু শান্তি দে। আমাদের আর কয়দিন পর আমাদের বিয়ে, আর তোরা দুজন সারা দিন এমন বাচ্চাদের মতো করছিস। সত্যি, তোরা দুজন যদি এমন করিস তাহলে তো আমাদের বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমি আর এই ফাজিল ছেলের সাথে কোনো কথাই বলবো না। আমি চললাম এখান থেকে। সীমা গটগট করে হেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় আর চোখে সিধুর দিকে একবার তাকিয়ে যায়। সিধুও মুচকি হাসে, যা রূপা আর কামালের নজর এড়িয়ে যায়। ছেলেটা যে কবে বড় হবে কে জানে। আচ্ছা কামাল, চলো আমরা ড্রয়িং রুমে যাই, মা ডাকছিল। হ্যাঁ চলো। আর সিধু, তুই একটু রেডি হয়ে নে, আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার দেখতে যাব। ঠিক আছে ভাইয়া, তোমরা যাও, আমি আসছি। রূপা আর কামাল চলে যাওয়ার পর সিধু নিজের বিছানায় শুয়ে পড়ে। তার মুখে একটা তৃপ্তির হাসি, সে যেন সীমার বাইরে গিয়ে তার জন্য অপেক্ষা করছে। সিধু ফোন হাতে নিয়ে একটা মেসেজ টাইপ করে তারপর উঠে রেডি হতে শুরু করে। ড্রয়িং রুমে তখন দুই পরিবারের সবাই উপস্থিত, বিয়ের আয়োজন নিয়ে তুমুল আলোচনা করছে। আমি তো বলি এত খরচের কোনো দরকার নেই, সিমসামভাবে বিয়েটা হয়ে গেলেই তো হয়। আরে ভাই সাহেব, কি যে বলেন, আমার একমাত্র ছেলের বিয়ে আর আমি খরচ করবো না তা কি করে হয়? পুরো ঢাকা শহর দেখবি জালাল সাহেবের ছেলের বিয়ে কেমন হয়। আপনারা দুজন আবার শুরু করলেন তো? বেআই সাহেব, আপনি ওর কথায় কান দেবেন না। ও সব সময় এমন হিসাব করে চলে। ঠিকই তো বলেছেন ভাবি, বিয়ে তো জীবনে একবারই হয়, তাই না? একটু আনন্দ ফুর্তি তো করতেই হবে। মর্জিনা একটা বড় ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে আসে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে সে বাড়ির সবাই খুব ব্যস্ত। মর্জিনা শরবতের গ্লাসগুলো টেবিলের উপর রাখে। খালু যান, শরবত খান, গলা শুকাইয়া গেছে মনে হয়। এত চিল্লাচিল্লি করলে তো শরীর খারাপ করব। তুই আবার এর মধ্যে কথা বলতে আসলি কেন? যা গিয়ে অন্য কাজ কর। আমি তো আপনি গো ভালো লাগাই কইলাম। আচ্ছা আমি গেলাম। মর্জিনা মুখ বাঁকিয়ে চলে যায়। ঠিক তখন সাজিদ আর মিলা ড্রয়িং রুমে ঢোকে। তারা দুজনেই সিধু আর সীমার খুব কাছের বন্ধু। আঙ্কেল আন্টি কেমন আছেন? সবাই বিয়ের প্রস্তুতি কেমন চলছে? হ্যাঁ আন্টি, আমরাও চলে এলাম আপনাদের সাহায্য করতে। আসো বাবা আসো, ভালোই করেছো। তোমরা এলে সিধু আর সীমার একটু সুবিধা হবে। ওরা তো সারাদিন শুধু ঝগড়াই করে। সে কি আন্টি,
সীমা আর সিধু এখনো ঝগড়া করছে? ওদের তো এখন এক হয়ে কাজ করার কথা। আর বলো না মা, ওরা দুজনে এক হলে তো এই বাড়ির কুরুক্ষেত্র হয়ে যাবে। এমন সময় সিধু রেডি হয়ে নিচে নেমে আসে। তার পরনে একটা কালো টি শার্ট আর জিন্স, তাকে খুব সুন্দর লাগছে। সীমার চোখ সিধুর ওপর গিয়ে পড়ে, কিন্তু সে তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। কিরে সাজিদ, কখন এলি? তুই তো বলেছিলি বিকেলে আসবি। আর বলিস না, বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই ভাবলাম তোদের এখানেই চলে আসি। সীমা, তুই ওই কোনায় চুপ করে বসে আছিস কেন? তোর না অনেক কাজ করার কথা ছিল? আমি তো কাজ করতেই চেয়েছিলাম, কিন্তু এই ফাজিল ছেলেটা আমাকে কোনো কাজই করতে দেয় না। আমি আবার কি করলাম? তুমি নিজেই তো কাজ ফাঁকি দেওয়ার তাল খোঁজো। আমি কাজ ফাঁকি দেই? তুই তো সারা দিন শুধু ঘুমাস আর আমাকে হুকুম করিস। আবার শুরু করলি তোরা? এই সাজিদ, তুই ওকে নিয়ে বাইরে যা তো, আমার মাথা ধরে গেল। চলো সিধু, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এখানে থাকলে তোর বকা শুনতে হবে। চলো যাই, এই বাড়িতে তো আর শান্তি নেই। সিধু আর সাজিদ বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। মিলা সীমার হাত ধরে তাকে টেনে অন্য ঘরে নিয়ে যায়। কি রে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সবার সামনে এভাবে ঝগড়া করিস কেন? একটু সাবধানে তো থাকতে পারিস। তুই তো জানিস ও আমাকে কত রাগিয়ে দেয়। আমি কি করব? আমার তো ইচ্ছে করে ওকে খুন করে ফেলি। খুন করে ফেলবি? তোকে তো আমি খুব ভালো করেই চিনি। মুখে বলিস এক আর মনে আর এক। তুই বেশি বকিস না তো, চল, এখন অনেক কাজ বাকি আছে। এদিকে সিধু আর সাজিদ বাড়ির সামনের বাগানে হাঁটছে। সাজিদ সিধুর দিকে তাকিয়ে হাসে। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস সিধু, একদিন সবার সামনে ধরা পড়ে যাবি। ধরা পড়লে পড়বো, ভয় পাই নাকি? আমি তো আমার বউয়ের সাথেই তো থাকি, অন্য কারো বউয়ের সাথে তো আর থাকি না। কিন্তু তুই তো জানিস পরিস্থিতি কেমন। দুই পরিবার জানলে কি লঙ্কা কাণ্ড হবে, সেটা ভেবে দেখেছিস? আরে সব সামলে নেব, তুই শুধু দেখ আমি কিভাবে গেম খেলি। আমার বয়স্ক বউটাকে নিয়ে একটু মজা করছি আর কি। তোর বউ শুনলে কিন্তু তোকে আস্ত রাখবে না। সারাদিন শুধু বয়স্কা বয়স্কা করিস। ওর রাগটাই তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যখন রেগে যায় তখন ওকে একদম লাল টমেটোর মতো মনে হয়, ইচ্ছে করে একটা কামড় বসিয়ে দেই। সাজিদ জোরে হেসে ওঠে। ঠিক তখন সেখানে রাজু আসে, কামালের চাচাতো ভাই। রাজু সব সময় সবার উপর নজর রাখে। তার স্বভাব হলো তিলকে তাল করা। কি রে, তোরা এখানে দুজনে কি নিয়ে হাসাহাসি করছিস? আমাকে একটু বল। আরে রাজু ভাই কেমন আছেন? না মানে এমনি একটা জোকস বলছিলাম, তাই হাসছিলাম। জোকস? তোরা তো আজকাল অনেক কিছুই করিস যা আমরা জানতে পারি না। কি যে বলেন রাজু ভাই, আমরা আবার কি করলাম? কিন্তু আমি তো সব লক্ষ্য করছি। এই সিধু, তুই সীমার সাথে এত লাগালাগি করিস কেন বলতো? তোর মনে কি অন্য কোনো মতলব আছে? আমার আবার কি মতলব থাকবে রাজু ভাই? ও তো আমার আপুর ননদ, মানে আমারও বোনের মতো। বোনের মতো নাকি অন্য কিছু? আমি সব বুঝি। আমি সবাইকে বলে দেব যে তোরা দুজন কিছু একটা লুকাচ্ছিস। রাজুর কথায় সিধু একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে বাইরে সেটা প্রকাশ করে না। সে খুব স্বাভাবিকভাবে হাসে। রাজু ভাই, আপনি না সবসময় বেশি বেশি ভাবেন। আমরা শুধু মজাই করি। আপনি চাইলে সবাইকে গিয়ে বলতে পারেন, কেউ আপনার কথা বিশ্বাস করবে না। ঠিক আছে, সময় আসলেই দেখা যাবে কে কার কথা বিশ্বাস করে। রাজু সন্দেহ নিয়ে সেখান থেকে চলে যায়। সিধু স্বস্তির নিঃশ্বাস ফেলে সাজিদ সিধুর কাঁধে হাত রাখে। সাবধানে থাকিস ভাই, এই রাজু লোকটা কিন্তু সুবিধার না। ও কিছু একটা সন্দেহ করেছে। করতে দে ওকে সন্দেহ, প্রমাণ তো আর নেই। চল এখন ভেতরে যাই। সিধু আর সাজিদ আবার বাড়ির ভেতর ঢোকে। বাড়ির সবাই তখন দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে বসছে। এত বড় বাড়ি, এতগুলো মানুষ সবাই মিলে একসাথে খেতে বসলে একটা উৎসব পরিবেশ তৈরি হয়। সবাই একসাথে খেতে বসে দেখে খুব ভালো লাগছে। অনেকদিন পর এমন একটা আনন্দ হচ্ছে। ঠিক বলছে গো, আমার তো মনে হচ্ছে আজ যেন বিয়ে বাড়ি লাগছে। কিন্তু আমার তো মনে হচ্ছে খাবারের লবণের পরিমাণ একটু কম হয়েছে। সালমা, তুমি কি রান্না করেছো আজকে? আপা, আমি তো নিজের মুখে দিয়ে দেখলাম, সব ঠিকই আছে। আপনার কি আসলেই লবণ কম লাগছে? আরে না না, সব ঠিক আছে। তুমি চুপ করে খাও তো। সব সময় শুধু দোষ ধরা তোমার স্বভাব। তুমি চুপ করো। আমি কি মিথ্যা বলছি নাকি? আমার মুখে কোনো স্বাদই লাগছে না। আরে আপা, আপনি রাগ করছেন কেন? এই যে আমি একটু লবণ এগিয়ে দিচ্ছি, আপনি নিন।
সবাই যখন খাবার নিয়ে ব্যস্ত তখন সিধু আর সীমা একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে। সিধুর ঠিক পাশেই সীমা বসেছে। টেবিলের নিচে সিধু তার পা দিয়ে সীমার পায়ে হালকা ধাক্কা দেয়। সীমা চমকে ওঠে এবং চোখ বড় বড় করে সিধুর দিকে তাকায়। সিধু একটু মুচকি হাসে। তুমি কি পাগল হয়ে গেছো? সবাই এখানে বসে আছে আর তুমি টেবিলের নিচে এসব কি করছো? আমি আবার কি করলাম? আমি তো শুধু খাচ্ছি। আর তুমি এত ফিস ফিস করে কথা বলছো কেন? একদম মিথ্যে কথা বলবে না। তুমি ইচ্ছে করে আমাকে ডিস্টার্ব করছো। আমি কিন্তু সবাইকে বলে দিব। বলে দাও, সবাইকে বলে দাও যে আমি আমার বউয়ের পায়ে পা দিয়েছি। দেখি সবাই কি বলে। সিধুর কথা শুনে সীমার মুখ লাল হয়ে যায়। সে রেগে গিয়ে সিধুর পায়ে একটা জোরে লাথি মারে। সিধু ব্যথায় কোকিয়ে ওঠে কিন্তু শব্দ করে না। সে কোনো মতে হাসি চেপে রেখে খাবার খেতে থাকে। কিরে সিধু, তুই হঠাৎ করে এমন করে উঠলি কেন? গলায় খাবার আটকে গেছে নাকি? না আপু, মানে একটা মশা খুব কামড়াচ্ছিল তো তাই। মশা? দিনে দুপুরে আবার মশা কোথা থেকে আসলো? ও তো একটা আস্ত গাধা। ওর কাছে মশা কেন, হাতিও আসতে পারে। তুমি আমাকে গাধা বললে, আমি গাধা হলে তুমি তো গাধার বয়স্কা খালার মতো। এই তোরা আবার শুরু করলি? খাবার টেবিলেও তোরা একটু শান্তিতে খেতে দিবি না? সীমা তুই চুপ কর তো। বড়দের সামনে এমন ঝগড়া করতে তোর লজ্জা করে না? মা, তুমি শুধু আমাকেই কেন বকছো? ও তো আগে শুরু করলো। আরে থাক থাক, বাচ্চা মানুষ ওরা, একটু খুনসুটি করতে দাও। খাবার পর্ব শেষ হওয়ার পর সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। এমন সময় তানিয়া আসে। তানিয়ার রূপার খুব কাছের বান্ধবী। সে প্রায়শই এই বাড়িতে আসে আর সিধুর প্রতি তার একটা দুর্বলতা আছে। এটা সীমা খুব ভালো করেই জানে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আরে তানিয়া, তুই এসেছিস। আয় বস, চা খাবি নাকি? হ্যাঁ খাবো তো, কিন্তু তার আগে বলো সিধু কোথায়? ওকে তো দেখছি না। তানিয়ার কথা শুনে সীমার মেজাজ খারাপ হয়ে যায়। সে সোফা থেকে উঠে দাঁড়ায়। তোমার কি সিধুকে ছাড়া আর কোনো কাজ নেই? এখানে তো আরো অনেক মানুষ আছে। আরে সীমা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করলাম। এই তো আমি চলে এসেছি। তানিয়া আপু, কেমন আছো তুমি? সিধু, তোকে তো আমি বারবার বলছি আমাকে আপু ডাকবি না, শুধু তানিয়া বলবি। তুই তো আমার ফ্রেন্ডের ভাই, তাই না? আচ্ছা ঠিক আছে তানিয়া, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। সিধু চা আনতে গেলে তানিয়া তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর সীমা রাগে ফুঁসতে থাকে। সে মনে মনে ঠিক করে আজ সিধুকে একটা উচিত শিক্ষা দেবে। তানিয়া, তোমার তো আবার সামনে পরীক্ষা না? তুমি এত ঘুরুঘুরি করলে পড়াশোনা করবে কখন? আরে আমার পড়াশোনা ঠিকই হয়ে যাবে, তুমি এত চিন্তা করো না। সিধু চা নিয়ে আসে এবং তানিয়ার হাতে দেয়। তানিয়া সিধুর হাত ছুঁয়ে চায়ের কাপটা নেয়, যা দেখে সীমার চোখ দিয়ে যেন আগুন বের হতে থাকে। নাও চা খাও, আশা করি তোমার ভালো লাগবে। তুই বানালে তো ভালো লাগবেই। সিধু, তোর হাতে তো জাদু আছে। হ্যাঁ, জাদু তো আছেই। শুধু চাই বানাতে পারে, আর কোনো কাজ তো পারে না। তুমি আবার আমাকে খোটা দিচ্ছ কেন? আমি কি তোমাকে কিছু বলেছি? তুই আমাকে বলবি কেন? তোর তো এখন নতুন জীবনসঙ্গী জুটেছে। তুই তার সাথেই কথা বল। সীমা রেগে ঘর থেকে বেরিয়ে যায়। সিধু বুঝতে পারে যে সীমা খুব জেলাস ফিল করছে। এটা দেখে তার বেশ মজাই লাগে। সে তানিয়ার সাথে গল্প করতে থাকে কিন্তু তার মন পড়ে থাকে সীমার কাছে। সিধু, তুই কিন্তু কাজটা ভালো করলি না। সীমা খুব রেগে গেছে। আরে রাগলে ওকে আরো সুন্দর লাগে। তুই দেখিস আমি কিভাবে ওর রাগ ভাঙাই। সাবধানে থাকিস, তানিয়া চক্করে পড়ে আবার আসল জিনিসটা হারিয়ে ফেলিস। তুই কোনো চিন্তা করিস না গোলা, আমার আসল জিনিস একদম আমার হাতের মুঠোয় আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। বাড়িতে মেহমানদের ভিড় বাড়তে থাকে। রূপা আর কামালের গায়ে হলুদের প্রস্তুতি চলছে। পুরো বাড়ি আলো দিয়ে সাজানো হয়েছে। সবাই খুব আনন্দে আছে। শুধু সীমার মন খারাপ। সে নিজের ঘরে একা বসে আছে। এমন সময় সিধু চুপচাপ সীমার ঘরে ঢোকে। তুই এখানে কি করতে এসেছিস? যা, তোর ওই তানিশার কাছে যা। তানিয়ার কাছে যাব কেন? তানিয়া তো আর আমার বউ না, বউ তো তুমি। খবরদার, আমাকে বউ বলবি না। তুই তো সবার সামনে আমাকে অপমান করিস আর আড়ালে বউ বউ করিস। আরে বাবা, আমি তো একটু মজা করছিলাম, তুমি এত রাগ করছো কেন? আমি তোর বয়সে বড়, আমাকে সম্মান করতে শেখ। আর আমার ঘরে তুই এই সময় কি করছিস? কেউ দেখলে কি ভাববে? ভাবুক না, যা খুশি।
আমি কি কাউকে ভয় পাই নাকি? সিধু সীমার খুব কাছে চলে আসে। সীমা পিছিয়ে যেতে চায়, কিন্তু সিধু তাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে সীমার সব রাগ যেন নিমেষেই পানি হয়ে যায়। সে সিধুর বুকের মাথা রেখে, তুমি যখন এমন জেলাস ফিল করো তখন তোমাকে আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। তুই একটা পাগল, তোর জন্য একদিন আমি মরে যাব। আমি মরে গেলে তুমি কি করবে? তুমি তো তখন বিধবা হয়ে যাবে, বয়স্কা বিধবা। তুই আবার আমাকে বয়স্ক বললি? আমি তোকে আজ খুন করে ফেলবো। সিধুর স্পর্শে সীমা চোখ বন্ধ করে ফেলে। ঠিক সেই সময় দরজায় আবার কারো পায়ের শব্দ শোনা যায়, আর একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। সর্বনাশ, কেউ আসছে, তাড়াতাড়ি আমাকে ছাড়। আরে এত ভয় পাচ্ছ কেন? আমি তো দেখছি। সিধু সীমাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। সীমা দ্রুত নিজের শাড়ি ঠিক করে নেয় আর চোখে মুখে রাগের ভান করে। ঠিক তখনই রাজু ঘরের ভেতর উকি দেয়। তার চোখ মুখে চরম সন্দেহ। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকায়। কিরে, তোরা এখানে দরজা বন্ধ করে কি করছিলি? আর তোদের মুখ এমন লাল হয়ে আছে কেন? লাল হবে না তো কি হবে? ও আমার দামি হেডফোনটা লুকিয়ে রেখেছে, আর এখন বলছে সে নাকি জানে না। আমি তোর হেডফোন নিতে যাব কেন? আমার কি খেয়ে দিয়ে কাজ নেই? তুই নিজেই কোথায় ফেলে রেখেছিস আর এখন আমার দোষ দিচ্ছিস? ফাজিল ছেলে একটা। তোদের দুজনের এই ইঁদুর বিড়াল খেলা আমার একদম ভালো লাগে না। নিচে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে, আর তোরা এখানে হেডফোন নিয়ে ঝগড়া করছিস। চল নিচে চল, সবাই খুঁজছে তোদের। রাজু সন্দিহান চোখে দুজনের দিকে তাকায়, কিন্তু ঘরের ভেতর এমন কিছু দেখতে পায় না যা নিয়ে সে আরো জেরা করতে পারে। রাজু চলে গেল। সীমা একটা লম্বা শ্বাস ফেলে সিধুর দিকে রাগি চোখে তাকায়। সিধু মুচকি হেসে চোখের ইশারায় সীমাকে নিচে যেতে বলে। সীমা গটগট করে হেঁটে নিচে নেমে যায়। ড্রয়িং রুমে তখন এলাহি কাণ্ড চলছে। পুরো বাড়ি গাঁদা ফুল আর লাল নীল আলো দিয়ে সাজানো হয়েছে। আত্মীয় স্বজনে বাড়ি গম গম করছে। ও সালমা, তুমি এই গাঁদা ফুলগুলো কোথা থেকে আনলে? এগুলো তো কোনো গন্ধই নেই। আমার তো মনে হচ্ছে একদম বাসি ফুল গুছিয়ে দিয়েছে। কি যে বলেন আপা, জালাল ভাই নিজে গিয়ে বাজার থেকে সবচেয়ে তাজা ফুলগুলো নিয়ে এসেছেন। আপনি একটু ভালো করে শুকে দেখুন। আর তুমি এত খুঁতখুত করো কেন? ফুল দিয়ে কি কেউ ভাত খাবে নাকি? ফুল তো শুধু সাজানোর জন্য, দেখতে সুন্দর লাগছে, এটাই তো আসল কথা। তুমি চুপ করো, তুমি তো কোনো কিছুরই ভালো মন্দ বোঝো না। সবসময় শুধু অন্যের কথায় সায় দেওয়াই তোমার কাজ। ফুপা ফুপু ধমক খেয়ে চুপ করে যান। ঠিক তখন মর্জিনা এক গাদা পান আর জর্দার কৌটা নিয়ে আসে। সে ফুপুকে একটা পান এগিয়ে দেয়। ফুপু আম্মা, এই নেন পান খান। আপনি তো আবার পান না খাইলে মেজাজ গরম হইয়া যায়। তুই আমাকে পান খেতে বলছিস নাকি খোটা দিচ্ছিস? কাজের মেয়ে কাজের মতো থাকবে, এত কথা বলিস কেন? আমি তো আপনার খেদমত করার লাইগাই আনছিলাম। আচ্ছা, আমি গেলাম, গিয়া অন্য কাম করি। মর্জিনা মুখ বাঁকিয়ে চলে যায়। ঠিক তখন মামি আর মামা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। মামি ভারী শাড়ি আর গয়না পরে একদম সেজে গুজে এসেছেন। তাকে দেখে মনে হচ্ছে যেন তারই গায়ে হলুদ। ওমা, সবাই এখানে দাঁড়িয়ে আছে কেন? রূপা আর কামালকে তো স্টেজে বসাতে হবে না? সাজিদ আর মিলা, তোমরা একটু ওদের ডেকে নিয়ে এসো তো। তুমি এত ভারী শাড়ি পরেছো কেন? হাঁটতেতেও তো তোমার কষ্ট হচ্ছে। এখানে তো বেশি হাঁটা চলা করতে হবে। তুমি একদম কথা বলবে না। আমি কি পারবো না পারবো সেটা আমি ভালো করেই জানি। আমার ভাগ্নের বিয়ে বলে কথা, আমি সাজবো না তো কে সাজবে? দাদা আর দাদি কোনায় বসে সবার এই আনন্দ দেখছেন। দাদা পান চিবোতে চিবোতে দাদির দিকে তাকালো। দাদিও মুচকি হাসেন। দেখেছিস কেমন একটা উৎসব উৎসব ভাব? আমাদের বিয়ের সময়ও ঠিক এমন আনন্দ হয়েছিল, তাই না? হ্যাঁ গো, তখন তো তুমি আমাকে দেখে ঘোড়া থেকে পড়ে গিয়েছিলে, সেই কথা কি আর ভুলতে পারি? দাদা লজ্জায় মুখ নিচু করেন। ঠিক তখন সিধু আর সীমা নিচে নেমে আসে। সীমাকে দেখে তানিয়া এগিয়ে যায়। তানিয়ার পরনে একটা সুন্দর হলুদ রঙের লেহেঙ্গা। সিধু, দেখ তো আমাকে কেমন লাগছে। এই লেহেঙ্গাটা আমি আজকেই কিনেছি, শুধু এই হলুদের অনুষ্ঠানের জন্য। তোমাকে তো খুব সুন্দর লাগছে তানিয়া, একদম রাজকন্যার মতো। রাজকন্যা না ছাই, মেকআপের ডিব্বা একটা লেপে তো মনে হচ্ছে ভূত সেজেছে। তুমি কিছু বললে সীমা? আমি ঠিক শুনতে পাইনি। আমি আবার কি বলবো? আমি তো বলছিলাম লেহেঙ্গাটা খুব সুন্দর, কিন্তু রংটা একটু বেশি করা হয়ে গেছে।
সীমা রাগে গজগজ করতে করতে অন্যদিকে চলে যায়। সিধু সীমার এই জেলাসি দেখে মনে মনে খুব মজা পায়। সে জানে সীমা এখন রাগে কেটে পড়ছে, কিন্তু সবার সামনে কিছুই বলতে পারছে না। মিলা সীমার কাছে আসে। কি রে, তুই এমন মুখ গোমরা করে আছিস কেন? আজকে তো তোর ভাইয়ের হলুদ, একটু আনন্দ কর। আমার কি আনন্দ করার কপাল আছে? তুই তো দেখছিস ওই তানিয়া কিভাবে সিঁদুর গায়ে পড়ে যাচ্ছে, আর ওই গাধাটাও কিভাবে দাঁত কেলিয়ে হাসছে। তুই এত জেলাস হচ্ছিস কেন? তুই তো জানিস সিধু শুধু তোকেই ভালোবাসে, ও তো শুধু মজা করছে। মজা করছে তো আমার সাথে, করুক। ওই তানিয়ার সাথে এত কিসের কথা? আমি আজ ওকে একটা উচিত শিক্ষা দিব। রূপা আর কামালকে হলুদ দেওয়া শুরু হয়। পরিবারের সবাই একে একে এসে তাদের গালে হলুদ মাখিয়ে দিচ্ছে। সিধু আর সীমাও গিয়ে হলুদ দেয়। সিধু যখন রূপাকে হলুদ দিচ্ছিল তখন সে আর চোখে সীমার দিকে তাকায়। সীমা মুখ ঘুরিয়ে নেয়। এই সিধু, তুই একটু মিষ্টি নিয়ে আয় তো, সবাই হলুদ দিচ্ছে, মুখ তো মিষ্টি করাতে হবে। আরে বিআই সাহেব, মিষ্টির ব্যবস্থা তো আমি আগেই করে রেখেছি। এই কুদ্দুস, মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আয় তো বাবা। আইতাছি স্যার, এই নেন মিষ্টির প্যাকেট। আমি সেই কখন থাইকা ধইরা খাড়াইয়া আছি, কেউ তো আমার দিকে চোখ তুইলাও চায় না। তুই আবার এর মধ্যে কথা বলতে আসলি কেন? ড্রাইভার মানুষ ড্রাইভারের মতো থাকবে। কুদ্দুস মাথা নিচু করে মিষ্টির প্যাকেটগুলো টেবিলে রেখে দেয়। সবাই মিষ্টি খাওয়া শুরু করে। সিধু একটা মিষ্টি নিয়ে সীমার কাছে যায়। এই নাও, একটা মিষ্টি খাও। মুখটা একদম তেতো করে রেখেছো। একটু মিষ্টি খেলে যদি স্বভাবটা মিষ্টি হয়। আমি তোর হাত থেকে কিছু খাবো না, তুই ওই তানিয়াকে গিয়ে খাওয়া। সে তো তোর মিষ্টি কথার জন্য পাগল হয়ে আছে। তানিয়াকে তো খাওয়াবো, কিন্তু আগে তো বাড়ির সিনিয়র কাউকে খাওয়াতে হয়, তাই না? তুমি তো আবার সম্পর্কে অনেক বড়। তুই আবার আমাকে বয়সের খোঁটা দিচ্ছিস। আমি কিন্তু সত্যি সত্যি তোর মাথা ফাটিয়ে দিব। মাথা ফাটালে তো তোমারই ক্ষতি। কে তোমাকে এমন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবে? সিধু জোর করে একটা মিষ্টি সীমার মুখে পুরে দেয়। সীমা মিষ্টিটা চিবোতে চিবোতে রাগি চোখে সিধুর দিকে তাকিয়ে থাকে। সিধু চোখ টিপ মেরে সেখান থেকে সরে যায়। ঠিক তখন সেখানে সাজিদ আসে। আরে ভাই, তুই বুঝবি না, এই রাগের ভেতরেই তো আসল ভালোবাসা লুকিয়ে আছে। ও যতই রাগ করুক, আমি জানি ও আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। সে তো বুঝলাম, কিন্তু তানিয়াকে নিয়ে তুই যে নাটকটা করছিস সেটা কিন্তু সীমার একদম সহ্য হচ্ছে না। তুই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। বাড়াবাড়ি না করলে তো ওর মনের আসল ফিলিংসটা বাইরে আসবে না। তুই দেখিস, আজ রাতেই ও আমার কাছে এসে সব রাগ জল করে দেবে। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সবাই গান বাজনায় মেতে উঠেছে। এমন সময় কারেন্ট চলে যায়। পুরো বাড়ি অন্ধকার হয়ে যায়। সবাই চিৎকার শুরু করে দেয়। ও মা, কি হলো? এমন সময় কারেন্ট চলে গেল কেন? জেনারেটর কোথায়? কুদ্দুস, জেনারেটর চালু কর তাড়াতাড়ি। ম্যাডাম, জেনারেটরে তো তেল নাই। আমি তো আগেই কইছিলাম তেল আনতে, কেউ তো আমার কথা কানেই নিল না। তুই তখন কি বলেছিলি সেটা এখন বলে কি লাভ? তাড়াতাড়ি যা, গিয়ে তেল নিয়ে আয়। অন্ধকার বাড়ির ভেতর সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। সিধু এই সুযোগটা কাজে লাগায়। সে অন্ধকারে হাতড়ে হাতড়ে সীমাকে খুঁজে বের করে সীমার হাত ধরে টান দিয়ে তাকে একটা ফাঁকা ঘরের ভেতর নিয়ে যায়। কে আমাকে ছাড়ুন বলছি। কে আপনি? চুপ, একদম চুপ, চিৎকার করবে না। আমি সিধু। তুই আমাকে এখানে কেন আনলি? আমাকে ছাড় বলছি। কেউ দেখে ফেললে কি ভাববে? অন্ধকারে কে দেখবে? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু তোমাকে একটু কাছে পেতে চাইছিলাম। সিধু সীমার কোমর জড়িয়ে ধরে তাকে নিচের খুব কাছে টেনে নেয়। সীমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে বাইরে চলে আসতে চায়। সে সিধুর নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শুনতে পায়। অন্ধকারের মধ্যেও সে সিধুর চোখের মায়া অনুভব করতে পারে। তুই আমাকে ছেড়ে দে, তানিয়া হয়তো তোকে খুঁজছে। যা, ওর কাছে যা। তুমি এখনো তানিয়াকে নিয়ে পড়ে আছো? তুমি তো জানো আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই। আর তুমি তো জানো তুমি আমার জীবনের সেই বিশেষ মানুষ যাকে ছাড়া আমি এক পাও চলতে পারি না। আমি কিছু জানি না। তুই একটা প্রতারক। তুই আমাকে সবার সামনে অপমান করিস আর অন্ধকারে একা পেলে এমন মিষ্টি কথা বলিস। কারণ তুমি আমার সেই গোপন ধন যা আমি সবার সামনে দেখাতে পারি না, কিন্তু একা পেলে বুকের ভেতর লুকিয়ে রাখতে চাই।
সিধুর কথা শুনে সীমার সব রাগ যেন গলে যায়। সে সিধুর বুকে মাথা রাখে। সিধু সীমার চুলে হাত বুলিয়ে দেয়। তাদের দুজনের এই নীরব ভালোবাসা যেন এই অন্ধকারের মধ্যে আরো বেশি কিছুটা পূর্ণতা পায়। এখানে তারা বউ বা স্বামী শব্দ ব্যবহার না করেও একে অপরের প্রতি অধিকার বুঝিয়ে দেয়। তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। যখন তুই অন্য মেয়েদের দিকে তাকাস আমার বুকের ভেতর কেমন যেন জ্বলে যায়। আমি জানি পাগলি, আর আমি তো তোমাকে রাগানোর জন্য এগুলো করি। তোমার এই জেলাস মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। ঠিক তখন বাইরে জেনারেটর চালু হয় এবং বাড়ির সব আলো জ্বলে ওঠে। সিধু আর সীমা তাড়াতাড়ি একে অপরের থেকে দূরে সরে দাঁড়ায়। ঘরের বাইরে থেকে রাজুর গলা শোনা যায়। এই সিধু, সীমা, তোরা কি এই ঘরের ভিতরে আছিস? হায় আল্লাহ, রাজু ভাইয়া ডাকছে, এবার কি হবে? তুমি ভয় পেও না, তুমি স্বাভাবিক থাকো, আমি দেখছি। সিধু ঘরের দরজা খুলে দেয়। রাজু সন্দিহান চোখে দুজনের দিকে তাকায়। তোরা এই অন্ধকার ঘরের ভিতরে কি করছিলি? তোদের মতলবটা কি বলতো? মতলব আবার কি হবে রাজু ভাই? অন্ধকারে রাস্তা পাচ্ছিলাম না, তাই এই ঘরে ঢুকে পড়েছিলাম। আর সীমাও তো এখানেই ছিল, আমরা তো দরজার কাছেই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, আমি তো ভয়ে কাঁপছিলাম। ও তো আমাকে বললো এই ঘরে দাঁড়াতে, তাই দাঁড়িয়েছিলাম। তোদের কথা আমার একদম বিশ্বাস হচ্ছে না। তোদের চোখে দৃষ্টি কেমন যেন সন্দেহজনক। আমি সবাইকে গিয়ে বলে দিব। আপনি কি বলবেন রাজু ভাই? যে অন্ধকারে আমরা ঘরের ভেতর দাঁড়িয়েছিলাম, এতে দোষের কি আছে? আপনি তো শুধু শুধু তিলকে তাল করেন। রাজু কিছু না বলে গটগট করে সেখান থেকে চলে যায়। সিধু আর সীমা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা জানে এই বাড়িতে তাদের এই গোপন প্রেম টিকিয়ে রাখা কতটা কঠিন, কিন্তু তারা এটাও জানে যে তাদের এই প্রেম কতটা গভীর আছে সত্যি দিনের। এত রাতে এই খোলা ছাদে কি করছো? ঠান্ডায় তো জমে যাবে। যাও নিচে যাও, নিজের ঘরে গিয়ে ঘুমাও। তুই আবার আমার পিছু পিছু এখানে চলে এসেছিস? তোর কি কোনো কাজ নেই? সারাদিন তো অনেক ধকল গেল, এখন ঘরে গিয়ে ঘুমাস না কেন তুই? আমার তো খুব ঘুম পাচ্ছিল, কিন্তু আমার সেই বিশেষ মানুষটা যে ছাদে একা দাঁড়িয়ে শীতে কাঁপছে, তাকে রেখে আমি কিভাবে শান্তিতে ঘুমাই বলো তো? তোকে এত দরদ দেখাতে হবে না, তুই নিচে যা। কেউ যদি এত রাতে আমাদের একসাথে ছাদে দেখে ফেলে তাহলে কিন্তু কুরুক্ষেত্র বেঁধে যাবে। এমনিতেই রাজু ভাইয়া খুব সন্দেহ করছে। সিধু আস্তে আস্তে হেঁটে সীমার একদম কাছে গিয়ে দাঁড়ায়। রাতের ফাঁকা ছাদ, চারিদিকে একটা শুনশান নীরবতা আর হালকা হিমেল হাওয়া বইছে। সীমার গায়ে একটা পাতলা চাদর জড়ানো। সিধু নিজের ব্যাকেটটা খুলে সীমার গায়ের উপর জড়িয়ে দেয়। সীমার সারা শরীরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। সে অবাক হয়ে সিধুর চোখের দিকে তাকায়। সিধুর চোখে এমন একটা মায়া যা সীমাকে বারবার পরাস্ত করে দেয়। সে চাইলেও সিধুর ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। সিধু সীমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হালকা চাপ দেয়। রাজু ভাইকে নিয়ে তুমি এত ভেবো না, সে প্রমাণ ছাড়া কিছুই করতে পারবে না। আর আমি তো আমার নিজের মানুষের সাথেই দাঁড়িয়ে আছি, এতে ভয় পাওয়ার কি আছে? তুই সবসময় সবকিছু এত সহজ করে ভাবিস, কিন্তু পরিস্থিতি যদি হাতের বাইরে চলে যায় তখন কি হবে? দুই পরিবার যখন আমাদের এই গোপন সম্পর্কের কথা জানবে তখন কেউ আমাদের ছেড়ে কথা বলবে না। কেউ কিছু বলবে না, কারণ আমাদের সম্পর্কটা কোনো অপরাধ নয়। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, আমি সব ঠিক করে নেব। এখন চলো নিচে চলো, কাল সকালে মেহেন্দির অনুষ্ঠান, অনেক কাজ বাকি আছে। সীমা বাধ্য মেয়ের মতো সিধুর সাথে নিচে নেমে আসে। যাওয়ার আগে সিধু সীমার কপালে একটা আলতো চুমু দেয়, যা সীমার মনের সব ভয় দূর করে দেয়। পরের দিন সকালে বাড়িতে একটা উৎসবের আমেজ। সবাই মেহেন্দির অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে। ড্রয়িং রুমে বিশাল একটা স্টেজ বানানো হয়েছে, সেখানে বসে রহমান আর জালাল সাহেব হিসাব মেলাচ্ছেন। আমি তো বুঝতে পারছি না এতগুলো টাকা কোথায় খরচ হয়ে গেল। কালকের হলুদের অনুষ্ঠানে তো অনেক টাকা বেরিয়ে গেল, আজ আবার এই মেয়েদের জন্য এত বড় স্টেজ করার কি দরকার ছিল? আরে বেআই সাহেব, আপনিও তো হিসাব কেন করেন? বিয়ে তো আর রোজ রোজ হয় না। কামাল আর রূপার বিয়েতে একটু ধুমধাম তো করতেই হবে। আপনি টাকা চিন্তা একদম করবেন না, আমি সব সামলে নেব। আপনারা সকাল সকাল আবার টাকার হিসাব নিয়ে বসে পড়লেন কেন? আজ তো আনন্দের দিন, একটু হাসি খুশি থাকুন। দেখুন সবাই কত মজা করছে। ঠিক বলেছেন ভাবি। এই জালাল সাহেব তো কথায় কথায় শুধু টাকা ওড়াতে চান, কিন্তু হিসাব রাখতে পারেন না। এদিকে সংসারের সব চাপ তো আমার উপর দিয়েই যায়।
এমন সময় মর্জিনা 4 কাপ চা নিয়ে ড্রয়িং রুমে ঢোকে। সে খুব সাবধানে চায়ের কাপগুলো টেবিলের উপর রাখে। তার চোখ কান সবসময় এদিক ওদিক খোলা থাকে। সে সবার কথা শোনার চেষ্টা করে। খালুজান, আপনারা এত চিল্লাচিল্লি করেন কে? চা খান, মাথা ঠান্ডা হইব। বিয়া বাড়িতে এত রাগারাগি করা কি ঠিক? তুই আবার এখানে জ্ঞান দিতে আসলি কেন? যা ভিতরে গিয়ে রান্নার কাজে সাহায্য কর। সারাদিন শুধু অন্যের কথায় নাক গলানো তোর স্বভাব। আমি তো ভালো কথাই কইলাম, আপনাকে তো আবার ভালো কথা সহ্য হয় না। যাই, আমি গিয়া নিজের কাম করি। মর্জিনা গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে যায়। ঠিক তখন ফুপু আর ফুপা নিচে নেমে আসেন। ফুপুর মেজাজ সকাল থেকেই খুব খারাপ, কারণ তার শাড়ির ইস্ত্রি ঠিক মতো হয়নি। এই বাড়িতে কি কোনো কাজের মানুষ নেই? আমার এত দামি শাড়িটা ইস্ত্রি করতে দিলাম আর ওরা শাড়িটার কি অবস্থা করেছে দেখো, একদম ভাঁজ নষ্ট করে দিয়েছে। আরে ঠিকই তো আছে, আমি তো কোনো খারাপ কিছু দেখছি না। তুমি শুধু শুধু এত খুঁতখুত করছো কেন? শাড়িটা পরলে তোমার খুব সুন্দর লাগে। তুমি চুপ করো, তুমি তো জীবনে কোনো কিছুতেই খুঁত দেখতে পাও না, তোমার কাছে তো সবই সুন্দর লাগে। আমার কপালটাই খারাপ যে তোমার মতো একজন মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল। ফুপু রেগে গিয়ে সোফায় থপ করে বসে পড়েন। ফোপা কাচুমাচু হয়ে তার পাশে বসেন। ঠিক তখন দাদা আর দাদি সেখানে আসেন। দাদির হাতে একটা ছোট পানের বাটা। কিরে, তোরা সকাল সকাল আবার ঝগড়া শুরু করছিস? আজ তো মেহেন্দির দিন, আজ তো সবার হাতে রং লাগবে, তোদের মনে কেন এত বিষাদ? ওমা, তুমি এসব কি বলছো? ওদের মনে বিট থাকবে কেন? ওরা তো স্বামী স্ত্রী, একটু খুনসুটি তো করবেই, যেমন তুমি আমার সাথে করো। দাদির কথা শুনে সবাই একটু হেসে ওঠে। পরিস্থিতি কিছুটা হালকা হয়। এমন সময় মামি আর মামা সিঁড়ি দিয়ে নামেন। মামির পরনে একটা ঝলমলে সবুজ রঙের লেহেঙ্গা আর সারা গায়ে অনেক গয়না। মামা পেছন পেছন মামির ভ্যানিটি ব্যাগটা বয়ে আনছেন। ওমা, তোমরা সবাই এখানে বসে আছো, আমি তো ভাবলাম মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। দেখো তো আমাকে কেমন লাগছে, এই লেহেঙ্গাটা আমি কলকাতা থেকে আনিয়েছি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবার একটু আস্তে হাঁটো, পড়ে গেলে তো আবার আমার ঘাড়েই দোষ চাপাবে। তুমি সবসময় এমন অলক্ষণে কথা কেন বলো? আমি কেন পড়ে যাব? আমি তো কত সুন্দর করে সাবধানে হাঁটছি, তুমি ব্যাগটা ঠিকমতো ধরে রাখো। সবাই মামির সাজগোজ দেখে অবাক হয়ে যায়। এদিকে রূপা আর কামাল অন্য একটা ঘরে বসে গল্প করছে। তাদের হাতে এখনো মেহেন্দির রং লাগেনি। কামাল, আমার তো খুব নার্ভাস লাগছে। কাল আমাদের বিয়ে আর আজ এতগুলো মানুষ এই বাড়িতে, আমার কেমন যেন ভয় ভয় করছে। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথেই আছি, আর আমাদের দুই পরিবার তো খুব আনন্দেই আছে। তুমি শুধু আজকের দিনটা একটু উপভোগ করো। ঠিক তখন সিধু আর সাজিদ ড্রয়িং রুমে আসে। সিধুর পরনে একটা সাদা পাঞ্জাবি, তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো সিনেমার নায়ক। সাজিদ সিধুর কাঁধে হাত রেখে হাসতে হাসতে কথা বলছে। দোস্ত, তুই আজ যা সেজেছিস না, তোকে দেখে তো এই বাড়ির সব মেয়েরা ফিদা হয়ে যাবে। বিশেষ করে ওই তানিয়া তো আজ তোর পিছু ছাড়বেই না। তুই আবার তানিয়াকে নিয়ে শুরু করলি? আমি তো শুধু আমার সেই বিশেষ মানুষটার জন্যই সেজেছি, যার চোখে আমাকে সবচেয়ে সুন্দর লাগে। সিধু এদিক ওদিক তাকিয়ে সীমাকে খোঁজার চেষ্টা করে। তখন সে দেখে সীমা আর মিলা একসাথে আসছে। সীমার পরনে একটা গাঢ় সবুজ রঙের শাড়ি, তার চুলগুলো খোলা আর চোখে হালকা কাজল। সীমাকে দেখে সিধুর চোখ আটকে যায়। সে এক দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে থাকে। কিরে সিধু, তুই এমন হাঁ করে সীমার দিকে তাকিয়ে আছিস কেন? চোখ তো তোর একদম বেরিয়ে আসছে। তুই ওকে একদম পাত্তা দিবি না। মিলাও তো একটা আস্ত গাথা, সারাদিন শুধু হা করে অন্যের দিকে তাকিয়ে থাকাই ওর কাজ। আমি হা করে তাকিয়ে থাকবো কেন? আমি তো দেখছিলাম এই বয়স্কা মহিলা আজ এত সেজেগুজে কোথায় যাচ্ছে। তুই আমাকে আবার বয়স্ক বললি? আমি কিন্তু আজ তোকে সত্যি সত্যি মেরে ফেলবো। তুই তো আমার চেয়ে বয়সে ছোট, তাই না? তো বড়দের সম্মান করতে পারিস না? সীমা রেগে গিয়ে সিধুর দিকে তেড়ে যায়। সিধু হাসতে হাসতে পিছিয়ে যায়। ঠিক তখন তানিয়া সেখানে চলে আসে। তানিয়ার হাতে একটা ছোট মেহেন্দির কোণ। সে সরাসরি সিধুর কাছে গিয়ে দাঁড়ায়। সিধু, তুমি এখানে? আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজছি। আজ তো মেহেন্দির অনুষ্ঠান, তুমি কি আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দেবে প্লিজ?
তানিয়ার কথা শুনে সীমার চোখ যেন কপালে উঠে যায়। সে রাগে ফেটে পড়ে কিন্তু সবার সামনে কিছু বলতে পারে না। সিধু তানিয়ার কথা শুনে একটু অস্বস্তিতে পড়ে যায়। সে আর চোখে সীমার দিকে তাকায়। সীমার চোখ দিয়ে তখন যেন আগুন বের হচ্ছে। তানিয়া, আমি তো মেহেন্দি পরাতে পারি না, তুমি বরং অন্য কাউকে বলো। এখানে তো অনেক পার্লার থেকে মেয়েরা এসেছে, তারা খুব সুন্দর ডিজাইন করে দেবে। আরে না না, পার্লারে মেয়েদের দিয়ে হবে না। আমি চাই তুমি আমার হাতে জাস্ট একটুখানি মেহেন্দি লাগিয়ে দাও, শুধু একটা ছোট্ট ডিজাইন। প্লিজ সিধু, না করো না। ওর হাতে মেহেন্দি লাগানোর কি দরকার? ওর হাত তো এমনিতেই অনেক সুন্দর, তো মেহেন্দি লাগালে আরো বেশি সুন্দর হয়ে যাবে, তাই না সিধু? সীমার গলার স্বরে একটা প্রচ্ছন্ন রাগ আর জেদ লুকিয়ে আছে, যা সিধু খুব ভালো করেই বুঝতে পারে। সাজিদ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এগিয়ে আসে। তানিয়া সিধু তো সত্যি মেহেন্দি পরাতে পারে না, ও তো সব লেজে গোবরে করে দেবে। তুমি বরং মিলার কাছে যাও, মিলা খুব ভালো মেহেন্দি পরায়। মিলা, তুই একটু তানিয়াকে সাহায্য করো না। হ্যাঁ হ্যাঁ তানিয়া, চলো, আমি তোমাকে খুব সুন্দর একটা ডিজাইন করে দিচ্ছি। সিধুকে দিয়ে এসব হবে না। মিলা জোর করে তানিয়াকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। তানিয়া একটু মন খারাপ করে চলে যায়। সীমা রাগী চোখে সিধুর দিকে তাকিয়ে থাকে। সিধু একটু হাসার চেষ্টা করে। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তাকে মানাই করে দিলাম, আমি তো আর তার হাতে মেহেন্দি পরাইনি। তুই কেন পরাবি? তুই তো মনে মনে খুব খুশি হয়েছিস, তাই না, যে সে তোর কাছে মেহেন্দি পড়তে চেয়েছে? ফাজিল কোথাকার, আমি তোকে খুব ভালো করেই চিনি। তুমি আমাকে চিনবে না তো কে চিনবে? তুমি তো আমার সেই সবচেয়ে কাছের মানুষ, যার সব রাগ আমার খুব মিষ্টি লাগে। সিধু সীমার খুব কাছে এসে আস্তে করে কথাগুলো বলে সীমার রাগ একটু কমে যায়, কিন্তু সে বাইরে সেটা প্রকাশ করে না। এমন সময় রাজু সেখানে আসে। রাজুর চোখ সবসময় সিধু আর সীমার দিকেই থাকে। কিরে, তোরা দুজন আবার একসাথে দাঁড়িয়ে কি ফিসফিস করছিস? তোদের ফিসফিসানি তো আর শেষ হয় না। ঘটনা কি বলতো? আরে রাজু ভাই, আপনি আবার এসে গেলেন। আমরা তো মেহেন্দির অনুষ্ঠান নিয়ে কথা বলছিলাম। আপনি কি মেহেন্দি পরবেন নাকি আপনার হাতেও একটু লাগিয়ে দেই? আমার সাথে ফাজলামি করবি না সিধু। আমি কিন্তু তোদের দুজনকে অনেক দিন ধরেই লক্ষ্য করছি। তোদের মধ্যে কিছু একটা চলছে, এটা তোরা সবার থেকে লুকাচ্ছিস। রাজু ভাইয়া, আপনি সব সময় আমাদের নিয়ে এত সন্দেহ করেন কেন? আমরা তো ভাই বোনের মতো ঝগড়া করি, এখানে লুকানোর কি আছে? ভাই বোনের মতো নাকি অন্য কিছু, সেটা তো সময় আসলে বোঝা যাবে। আমি কিন্তু তোদের সহজে ছাড়বো না। রাজু সন্দিহান চোখে দুজনের দিকে তাকিয়ে সেখান থেকে চলে যায়। সে সোজা মর্জিনার কাছে যায়। মর্জিনা তখন একটা বড় ডেকচি পরিষ্কার করছিল। রাজু মর্জিনাকে একটু আড়ালে ডেকে নেয়। এই মর্জিনা শোন, তোকে একটা জরুরি কাজ করতে হবে, তুই কি পারবি? কোন কি কাম রাজু ভাইজান? আমি তো বাড়ির সব কাম এক হাতেই সামলাই, আপনি কইলে আমি সব পারুম। তুই আজ সারাদিন সিধু আর সীমার দিকে নজর রাখবি। ওরা কখন কোথায় যায়, কি কথা বলে, সব আমাকে এসে জানাবি। আর মনে হচ্ছে ওরা দুজন কিছু একটা বড় ধরনের গোপন করছে। হ ভাইজান, আপনি একদম ঠিক কথা কইছেন। আমারও ওই দুইটারে দেখা কেমন যেন সন্দেহ হয়, সারাদিন খালি ফুসুর ফুসুর করে। আমি ঠিকই নজর রাখুম, আপনি কোনো চিন্তা কইরেন না। রাজু মর্জিনাকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত মনে অন্য কাজে চলে যায়। এদিকে মেহেন্দির অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রূপা আর কামাল স্টেজে বসে আছে। পার্লারের মেয়েরা তাদের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। বাড়ির সব মহিলারা তাদের ঘিরে বসে গান গাইছে আর মজা করছে। পুরো বাড়ি আনন্দে মেতে আছে। দাদি, তুমিও না, এসব তো শুধু মানুষের মুখের কথা থা। কামালের ভালোবাসা তো আমি এমনিতেই পেয়ে গেছি, মেহেন্দির রঙের কি দরকার? একদম ঠিক কথা বলেছ রূপা। আমাদের ভালোবাসার জন্য কোনো রঙের প্রয়োজন নেই। আমাদের মন এমনিতেই একে অপরের রঙে রাঙানো। কামাল আর রূপার এই মিষ্টি কথা শুনে সবাই হাততালি দেয়। ঠিক তখন কুদ্দুস বাইরে থেকে দৌড়ে আসে। তার হাতে কয়েকটা বড় বড় বাক্স। স্যার, এই যে মেহেন্দির জন্য যে জিনিসপত্র আনতে কইছিলেন, সব আয়শা পড়ছে। অনেক ভারী বাক্সগুলা, আমি কোথায় রাখুম? আরে কুদ্দুস, তুই এগুলো এখানে নিয়ে আসলি কেন? এগুলো তো সেন্টার রুমে রাখার কথা ছিল। যা যা, তাড়াতাড়ি এগুলো সেন্টার রুমে রেখে আয়।
কুদ্দুস বাস্কগুলো নিয়ে স্টোর রুমের দিকে চলে যায়। সিধু সীমাকে চোখের ইশারায় স্টোর রুমের দিকে ডাক দেয়। সীমা প্রথমে একটু ইতস্তত করে, কিন্তু পরে কেউ দেখছে না বুঝে সে আস্তে আস্তে স্টোর রুমের দিকে এগিয়ে যায়। স্টোর রুমটা একটু অন্ধকার। সিধু সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিল। সীমা ভেতরে ঢুকতেই সিধু দরজাটা হালকা করে ভেজিয়ে দেয়। তুই আমাকে এখানে কেন ডাকলি? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে বলতো? তুই তো দেখছি একদম পাগল হয়ে গেছিস। আমি তো তোমার জন্যই পাগল হয়ে গেছি। আজ সবার হাতে মেহেন্দি লাগছে, আর আমার বিশেষ মানুষের হাত খালি থাকবে, এটা কি করে হয়? সিধু নিজের পকেট থেকে একটা ছোট মেহেন্দির কোণ বের করে সীমার চোখ বড় বড় হয়ে যায়। সে অবাক হয়ে সিধুর দিকে তাকিয়ে থাকে। তুই এটা কোথায় পেলি? আর তুই কি সত্যিই আমার হাতে মেহেন্দি পরাতে চাস? তুই তো এসব পারিস না। আমি পার্লারের মেয়েদের মতো সুন্দর ডিজাইন হয়তো করতে পারবো না, কিন্তু আমার ভালোবাসার রং দিয়ে তোমার হাতে একটা ছোট্ট চিহ্ন তো এঁকে দিতেই পারি। সিধু খুব আলতো করে সীমার হাতটা নিজের হাতে তুলে নেয়। সীমার পুরো শরীর কেঁপে ওঠে। সে সিধুর চোখের দিকে তাকিয়ে থাকে। সিধুর চোখে অসীম ভালোবাসা। সিধু খুব সাবধানে সীমার হাতের তালুতে একটা ছোট্ট এস অক্ষর এঁকে দেয়। এস মানে সিধু আর সীমা দুজনেরই নামের আদ্যক্ষর। এই ছোট্ট একটা অক্ষর যেন তাদের পুরো পৃথিবীর ভালোবাসা ধারণ করে আছে। তুই সত্যি একটা পাগল। এই ছোট্ট একটা মেহেন্দির দাগ আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি উপহার। আমি এটা সারা জীবন যত্ন করে রাখবো। আরে আমি তোমাকে সারা জীবন এইভাবেই যত্ন করে রাখবো, তুমি শুধু আমার সাথে থেকো, তাহলেই আমার আর কিছু চাই না। সিধু সীমার কপালে একটা দীর্ঘ চুমু দেয়। এই অন্ধকার স্টোররুমের ভেতর তাদের এই গোপন ভালোবাসা যেন এক অনন্য পূর্ণতা পায়। তারা সবকিছু ভুলে একে অপরের মাঝে হারিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে স্টোররুমের দরজার বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। মর্জিনা দরজার ফাঁক দিয়ে উকি দেওয়ার চেষ্টা করে। সে রাজুর কথা মতো সিধু আর সীমাকে খুঁজছিল। ঘটনা কি? এরা দুজন এই অন্ধকার ঘরে কি করতাছে? আমার তো মনে হয় কিছু একটা গন্ডগোল আছে। রাজু ভাইজান রে এক্ষুনি গিয়া খবরটা দেওয়ান লাগবো। মর্জিনা যেই না পেছনে ঘুরবে অমনি কুদ্দুস সেখানে চলে আসে। কুদ্দুসের হাতে একটা বড় ফুলের তোড়া। সে স্টোররুমে সেটা রাখতে এসেছিল। মর্জিনাকে হঠাৎ করে দরজার সামনে দেখে কুদ্দুস চমকে যায় এবং তার হাত থেকে ফুলের তোড়াটা সশব্দে নিচে পড়ে যায়। ওরে বাপরে, তুই এখানে ভূতের মতো খাড়াইয়া আছোস কেয়া? আমি তো ডরাইয়া গেছিলাম। আর দেখ, আমার হাত থাইকা ফুলগুলা পইরা গেল। তুই তো একটা আস্ত গর্দ কুদ্দুস। তুই সব সময় আমার কামে বাধা দিস। আমি একটা জরুরি জিনিস দেখতাছিলাম আর তুই সব নষ্ট কইরা দিলি। বাইরে এই শব্দ শুনে সিধু আর সীমা তাড়াতাড়ি একে অপরের থেকে দূরে সরে যায়। তারা বুঝতে পারে বাইরে কেউ আছে। সিধু খুব স্বাভাবিক মুখ করে দরজাটা খুলে দেয়। দেখে মর্জিনা আর কুদ্দুস দাঁড়িয়ে ঝগড়া করছে। কি ব্যাপার কুদ্দুস ভাই, তুমি এখানে ফুল ফেলে রেখেছো কেন? আর মর্জিনা খালা, তুমি এখানে কি করছো? তোমাদের কি অন্য কোনো কাজ নেই? না মানে আমি তো এই কুদ্দুস রে বকতেছিলাম। সে সব কাম উল্টা পাল্টা করতাছে। আর আপনারা এই অন্ধকার ঘরে কি করতেছিলেন? আমরা তো একটা পুরনো ফটো অ্যালবাম খুঁজছিলাম রূপা আপুর বিয়ের জন্য। মা বলেছিল, তাই আমরা সেটা খুঁজছিলাম, কিন্তু অন্ধকারে কিছু দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ ঠিক বলেছো, আমরা অ্যালবামই খুঁজছিলাম। চলো সীমা, আমরা অন্য ঘরে গিয়ে দেখি। এখানে তো খুব অন্ধকার। সিধু আর সীমা খুব চালাকি করে সেখান থেকে বেরিয়ে যায়। মর্জিনার সন্দেহ নিয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে তাকে বোকা বানানো হয়েছে। সে সোজা রাজুর কাছে চলে যায়, গিয়ে সব খুলে বলে। কি বলছিস তুই? ওরা দুজন অন্ধকার স্টোররুমে একসাথে ছিল। আমি তো আগেই বলছিলাম ওদের মধ্যে কিছু একটা চলছে। ওরা অ্যালবাম খোঁজার বাহানা দিয়েছে, কিন্তু আমি নিশ্চিত ওরা অন্য কিছু করছিল। হ ভাইজান, আমারও তাই মনে হইতাছে। আপনি একটা শক্ত ব্যবস্থা নেন, নইলে এই বাড়ির মান সম্মান সব যাইব গিয়া। তুই চিন্তা করিস না, আমি আজকে একটা চূড়ান্ত প্রমাণ জোগাড় করব। তারপর সবার সামনে ওদের মুখোশ খুলে দেবো। তুই শুধু আমার কথায় চল। রাজুর চোখে একটা ধূর্ত হাসি খেলে যায়। সে মনে মনে এক বিশাল পরিকল্পনা ফাঁদে। এদিকে সিধু আর সীমা ড্রয়িং রুমে ফিরে আসে। সেখানে তখন গান বাজনা চরম পর্যায়ে পৌঁছিয়েছে। ফুপু আর মামি একসাথে নাচতে শুরু করেছেন, যা দেখে সবাই অবাক হয়ে যায়। আর দেখো,
দেখো আমার বউ নাচছে, কতদিন পর তাকে এত খুশি দেখলাম, আজ আমার চোখ জুড়িয়ে গেল। আমার বউও তো কম নাচছে না, দেখো লেহেঙ্গা সামলে কেমন সুন্দর করে ঘুরে ঘুরে নাচছে। আমি তো একদম মুগ্ধ হয়ে গেলাম। আরে আপনারা শুধু দেখছেন কেন, আপনারাও যান গিয়ে একটু নাচুন, বিয়ে বাড়ি বলে কথা, সবাই মিলে আনন্দ না করলে কি ভালো লাগে? জালাল সাহেব জোর করে ফুপা আর মামাকে স্টেজে উঠিয়ে দেন, সবাই মিলে একসাথে নাচতে থাকে। রহমান সাহেব আর সালমা বেগম এক কোনায় বসে হাসি মুখে এই দৃশ্য দেখেন। কতদিন পর বাড়িটা এমন হাসি খুশিতে ভরে উঠেছে, দেখে খুব শান্তি লাগছে। মনে হচ্ছে এমন দিন যেন বারবার আসে। হ্যাঁ ঠিক বলেছ, আমাদের সিঁদুর বিয়েতেও এমন ধুমধাম করে অনুষ্ঠান করতে হবে, তখন তো আমাদের নিজেদের বাড়ির বউ আসবে। সালমা বেগমের কথা শুনে সিধু আর সীমা একে অপরের দিকে তাকায়। সিধু একটু হাসি আর সীমা লজ্জায় মাথা নিচু করে নেয়। তারা জানে যে এই বাড়ির বউ অনেক আগেই এসে গেছে, শুধু সবার সামনে প্রকাশ হওয়ার অপেক্ষায় আছে। রাত গভীর হতে থাকে, মেহেন্দির অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসে। সবাই খুব ক্লান্ত হয়ে পড়ে, একে একে সবাই নিজেদের ঘরে যাওয়ার প্রস্তুতি নেয়। সিধুর সীমার পাশ দিয়ে যাওয়ার সময় ফিসফিস করে বলে, আজ রাতে কিন্তু ছাদে আসতে ভুলো না, আমি তোমার জন্য অপেক্ষা করব, আমার বিশেষ মানুষ। তুই সত্যি একটা পাগল, আমি চেষ্টা করব কিন্তু কেউ যেন না দেখে। সিধু মুচকি হেসে নিজের ঘরের দিকে চলে যায়। রাজু দূর থেকে তাদের এই ফিসফিসানি লক্ষ্য করে সে মনে মনে ভাবে আজ রাতেই সে ওদের হাতে নাতে ধরবে। গল্পের এই পর্যায়ে এসে সব চরিত্রগুলো একটা টানটান উত্তেজনার মধ্যে পড়ে যায়। কখন কি হয় সেই আশঙ্কায় পাঠকের মনেও এক অদ্ভুত রোম্যান্স কাজ করতে থাকে। রাতের আকাশ একদম পরিষ্কার, চারদিকে শুনশান নীরবতা। সিধু ছাদে একা দাঁড়িয়ে সীমার জন্য অপেক্ষা করছে। তার মনে একটা অদ্ভুত রোম্যান্স কাজ করছে। একটু পর সীমা খুব সাবধানে পা টিপে টিপে ছাদে আসে, তার চোখে মুখে ভয়ের ছাপ। আমি তো ভয়ে মরে যাচ্ছিলাম, নিচে রাজু ভাইয়া এখনো জেগে আছে, আমি কোনো মতে লুকিয়ে চলে এসেছি। তুমি এত ভয় পাও কেন? আমি তো আছি, রাজু ভাই কিচ্ছু করতে পারবে না। এসো আমার কাছে এসো। সিধু হাত বাড়িয়ে সীমাকে নিজের কাছে টেনে নেয়। সীমার সব ভয় যেন সিধুর স্পর্শে উধাও হয়ে যায়। সে সিধুর বুকে মাথা রাখে। আকাশের চাঁদের আলো তাদের দুজনের ওপর এসে পড়ে। তাদের এই গোপন মিলন রাতের নিস্তব্ধতায় এক অদ্ভুত মায়া তৈরি করে। জানিস, আজ যখন মেহেন্দির অনুষ্ঠানে সবাই রূপা আপুর বিয়ে নিয়ে কথা বলছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। আমাদের বিয়ের সময় তো এমন কিছুই হয়নি, আমরা তো লুকিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছিলাম। তুমি মন খারাপ করছো কেন? আমাদের ভালোবাসার জোর তো এই সব অনুষ্ঠানের চেয়ে অনেক বেশি। আর তুমি চিন্তা করো না, আমাদের বিষয়টা যখন সবাই জানবে তখন আমি তোমাকে আবার নতুন করে বউ সাজিয়ে ঘরে তুলবো। তুই সত্যি বলছিস তো? তখন যদি বাড়ির কেউ আমাদের মেনে না নেয় তখন কি হবে? মেনে না নেওয়ার কোনো কারণ নেই, আমরা তো কোনো পাপ করিনি, আমরা শুধু একে অপরকে ভালোবেসেছি। আর তুমি তো আমার বাড়ির সিনিয়র বউ, তোমাকে তো সবার মেনে নিতেই হবে। সিধু সীমার কপালে একটা চুমু দেয়। সীমা মুচকি হাসে। ঠিক তখনই ছাদের সিঁড়িতে কারো পায়ের শব্দ শোনা যায়। রাজু সন্দেহ করে ছাদের দিকেই আসছিল। সিধু আর সীমা শব্দ শুনে দ্রুত একে অপরের থেকে আলাদা হয়ে যায়। কে কে ওখানে? সাড়ে এত রাতে কে কথা বলছে? রাজু ছাদের দরজার কাছে এসে উকি দেয়। সিধু খুব চালাকি করে সীমাকে পানির ট্যাঙ্কের পেছনে লুকিয়ে ফেলে এবং নিচে ছাদের রেলিং এর কাছে গিয়ে এমন ভাব করে যেন সে ফোনে কথা বলছে। আরে হ্যাঁ ভাই, আমি তো কালকেই আসছি, তুই কোনো চিন্তা করিস না, সব ব্যবস্থা হয়ে যাবে। এই সিধু, তুই এত রাতে সাদে কি করছিস আর কার সাথে কথা বলছিস? আমি তো এখানে একটা মেয়ের গলা আওয়াজ শুনলাম। মেয়ের গলা কোথায় পেলেন রাজু ভাই? আমি তো আমার বন্ধু সাকিবের সাথে ফোনে কথা বলছি, নিচে অনেক আওয়াজ তাই ছাদে এলাম। আপনি কি স্বপ্ন দেখছেন নাকি? আমাকে বোকা বানানোর চেষ্টা করবি না সিধু, আমি স্পষ্ট শুনেছি তুই কারোর সাথে কথা বলছিলি। আর সীমা কোথায়? ও কি ওর ঘরে আছে? সীমা কোথায় সেটা আমি কিভাবে জানবো? সে তো তার ঘরেই ঘুমিয়ে আছে, আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। আর আপনি এত রাতে ছাদে কি করছেন? রাজু সন্দেহ নিয়ে পুরো ছাদ একবার ঘুরে দেখে, কিন্তু পানির ট্যাঙ্কের পেছনে অন্ধকার থাকায় সীমাকে সে দেখতে পায় না। রাজু গজগজ করতে করতে নিচে নেমে যায়। সে যাওয়ার পর সীমা হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসে। আজ তো একদম ধরা পড়ে যাচ্ছিলাম, তুই আমাকে বাঁচিয়ে দিলি। চল তাড়াতাড়ি নিচে চল, আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। দেখলে তো আমি কেমন সহজে সব সামলে নিলাম, তুমি শুধু শুধু ভয় পাও। আচ্ছা যাও, সাবধানে নিজের ঘরে গিয়ে ঘুমাও, কাল
অনেক বড় দিন। সীমা দ্রুত ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে পুরো বাড়িতে সাজো সাজো রব। আজ রূপা আর কামালের বিয়ে। ঢাকা শহরের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। দুই পরিবারের সবাই খুব ব্যস্ত। এই কুদ্দুস, গাড়িগুলো সব ঠিকমতো সাজানো হয়েছে তো? বরযাত্রী তো একটু পরেই রওনা দেবে, কোনো যেন ত্রুটি না থাকে। স্যার, আপনি কোনো চিন্তা কইরেন না। আমি সব গাড়ি এমনভাবে সাজাইছি যে দেইখা মনে হইব রাজার গাড়ি যাইতাছে। আরে বিআই সাহেব, আপনি এত টেনশন করবেন না, আমি তো আসি, সব সুন্দর করে হয়ে যাবে। চলেন আমরা একটু রেডি হয়ে নিই। সবাই রেডি হওয়ার জন্য যে যার ঘরে চলে যায়। সিধু আজ একটা কালো রঙের শেরওয়ানি পরেছে, তাকে দেখতে একদম রাজপুত্রের কম লাগছে না। সে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়, তখন সীমাও রেডি হয়ে নিচে নেমে। সীমার পরনে একটা লাল রঙের ভারী লেহেঙ্গার গা ভর্তি গয়না। সীমাকে দেখে সিধুর চোখ আটকে যায়। সে অপলক দৃষ্টিতে সীমার দিকে তাকিয়ে থাকে। কি রে সিধু, তুই আবার হাঁ করে তাকিয়ে আছিস? তোর চোখ তো দেখছি সীমার উপর থেকে সরছেই না। তুই ওকে কিছু বলিস না মিলা, ও তো একটা গাধা। ওর কাজই হলো সারাদিন এমন হা করে থাকা। আমি তো ভাবছি এই বয়স্কা মহিলা আজ এত সেজেছে কেন? তাকে তো এমনিতে ভূত পেতনির মতোই মানায়, আজ আবার লাল পেতনি সেজেছে। তুই আমাকে পেতনি বললি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন, আমি তোর শেরওয়ানি ছিঁড়ে ফেলবো। সীমার আগে সিধুর দিকে তেড়ে যায়। সিধু হাসতে হাসতে ড্রয়িং রুমের এক কোনায় চলে যায়। তাদের এই খুনসুটি দূর থেকে তানিয়া লক্ষ্য করে। তানিয়ার মেজাজ খুব খারাপ হয়। সে সিধুর কাছে আসে। সিধু, তুমি সীমার সাথে সারাক্ষণ এত ঝগড়া করো কেন? ও তো তোমার আপুর ননদ, ওকে একটু সম্মান দিয়ে কথা বলতে পারো না? আরে তানিয়া, তুমি বুঝবে না, ওর সাথে ঝগড়া না করলে আমার পেটের ভাত হজম হয় না। আর ও তো বয়সে বড়, তাই একটু রাগাই আর কি। তুমি ওকে বাদ দাও। দেখো তো আমাকে কেমন লাগছে। আজ আমি কিন্তু তোমার পছন্দের নীল রঙের শাড়ি পরেছি। নীল রঙের শাড়ি পরলেই তো আর নীলপরি হয়ে যাওয়া যায় না। মুখটা তো সেই প্যাঁচার মতোই আছে। তুমি আমাকে পেঁচা বললে? সীমা, তোমার সাহস তো কম না। আমি সিধুর গেস্ট হয়ে এসেছি আর তুমি আমাকে অপমান করছো। আরে তোমরা দুজন আবার শুরু করলে কেন? তানিয়া, তুমি শান্ত হও। সীমা এমনি মজা করছিল। চলো আমরা কমিউনিটি সেন্টারের দিকে রওনা দেই। সবাই মিলে কমিউনিটি সেন্টারের দিকে রওনা হয়। বিয়ের আসর খুব সুন্দর করে সাজানো হয়েছে। হাজার হাজার আলো আর ফুলের গন্ধে চারিদিক মোহময় হয়ে আছে। কামালকে নিয়ে বরযাত্রী এসে পৌঁছায়। রূপাকেও স্টেজে এনে বসানো হয়। কি সুন্দর মানিয়েছে দুজনকে, একদম রাজজয়েট। আমাদের সময় তো এমন সুন্দর করে স্টেজ সাজানোর কোনো ব্যবস্থাই ছিল না। তুমি শুধু স্ট্যাটাস দেখছো কেন? আমাদের ছেলে মেয়েদেরও দেখো কেমন সুন্দর লাগছে। আমি তো বলি এই বিয়ে মিটে গেলে আমাদের শুধুর জন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব। দাদির কথা শুনে সীমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে। সে আর চোখে সিধুর দিকে তাকায়। সিধু একটু মুচকে হাসে। ফুপু আর ফুপা স্টেজের কাছে আসেন। ও ঝালমা, তুমি বরপক্ষকে এখনো শরবত দাওনি কেন? বিয়ের আসরে এসে কি তারা শুকনো মুখে বসে থাকবে? তোমাদের তো কোনো আক্কেলই নেই। আপা, আপনি একটু শান্ত হন। আমি তো সব ব্যবস্থা করেই রেখেছি। এই কুদ্দুস, শরবতের গ্লাসগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। তুমি সব সময় সবার ভুল ধরো। দেখছো না এত বড় আয়োজন, একটু এদিক ওদিক তো হতেই পারে। তুমি শুধু শুধু রাগ করছো। তুমি চুপ করো, তুমি তো শুধু ওদের পক্ষ নিয়েই কথা বলবে। আমার কথা তো তোমার কাছে তিতা লাগে। ফুপু রেগে গিয়ে অন্যদিকে চলে যান। বিয়ের কাজিয়া শুরু হয়। কাজী সাহেব সব নিয়ম কানুন মেনে রূপা আর কামালের বিয়ে পড়ান। সবাই খুব আনন্দে মেতে ওঠে। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়। বিশাল খাবারের আয়োজন। আমি তো অনেক দিন পর এমন খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাচ্ছি, একদম মন ভরে গেল। তুমি কি বলো বউ? তুমি শুধু খাওয়ার দিকেই নজর দাও, তোমার শাড়ির দিকে কোনো খেয়াল নেই। আমার শাড়িতে যে একটু ঝোল পড়ে গেল, সেটা কি তুমি দেখেছো? আরে ঝোল পড়েছে তো কি হয়েছে, পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। তুমি এত রাগ করছো কেন? এখন শান্তিতে খেতে দাও তো। সবাই যখন খাবার নিয়ে ব্যস্ত, সিধু তখন সীমার কাছে আসে। সীমার হাতে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস। কি বয়স্কা মহিলা, বিয়ে তো শেষ, এবার তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিদায় হবে। তুমি কি কাঁদবে নাকি? আমি কেন কাঁদবো? আমার ভাই তো আর দূরে কোথাও যাচ্ছে না, আর আমি তো এখন থেকে এই বাড়িতেই থাকবো, তাই না? এই বাড়িতে তো তুমি থাকবে, কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ
দাদি তো আমার জন্য মেয়ে দেখা শুরু করার প্ল্যান করছে। দাদি, মেয়ে দেখলে তো আর হবে না। তুই যদি অন্য কোনো মেয়ের দিকে তাকাস আমি তোর চোখ দুটো উপড়ে ফেলবো। আরে বাবা, আমি অন্য মেয়ের দিকে কেন তাকাবো? আমার ঘরে যে এত সুন্দর একটা বয়স্কা বউ আছে, তাকে রেখে আমি কোথায় যাব? সিধু সীমার কানের কাছে মুখ দিয়ে কথাগুলো বলে সীমার সারা শরীরে একটা কাঁপুনি দিয়ে ওঠে। সে সিধুকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ঠিক তখন সেখানে রাজু আর মর্জিনা আসে। রাজু দূর থেকে ওদের কথা শোনার চেষ্টা করছিল, কিন্তু শব্দের কারণে কিছু শুনতে পায়নি। মর্জিনা, তুই কি শুনতে পেলি ওরা কি নিয়ে কথা বলছিল? আমি তো শুধু দেখলাম সিধু আর সীমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করছে। না ভাইজান, এত চিল্লাচিল্লির মধ্যে আমি কিছুই শুনবার পারি নাই। তাই আমার মনে হইতাছে ওরা বিয়ার ব্যাপারে কিছু একটা কইতাছিল। বিয়ের ব্যাপারে? তার মানে ওরা কোনো প্ল্যান করছে। আমাকে যে কোনোভাবেই হোক ওদের আসল রূপটা সবার সামনে আনতে হবে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই বাড়ি ফিরে আসে। বাড়িটা এখন একটু ফাঁকা ফাঁকা লাগছে। রূপা কামালের সাথে তাদের ঘরে চলে গেছে। বাড়ির বড়রা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে আর আজকের অনুষ্ঠান নিয়ে আলোচনা করছে। আল্লাহর রহমতে অনেক বড় একটা কাজ শেষ হলো, কোনো ঝামেলা ছাড়াই বিয়েটা পার হলো। আমি তো খুব চিন্তায় ছিলাম। আমি তো আপনাকে আগেই বলেছিলাম কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন তো আমরা আত্মীয় হয়ে গেলাম। হ্যাঁ ভাইজান, সব তো ভালোই হলো। এখন আমাদের কামালের একটা গতি হলো, এবার আপনাদের সিধুর একটা ব্যবস্থা করতে হবে। ছেলে তো বড় হয়েছে। ঠিকই বলেছেন ভাবি, আমরাও সেটাই ভাবছিলাম। সিধুর পড়াশোনা তো প্রায় শেষের দিকে। এখন একটা ভালো মেয়ে দেখে ওর বিয়েটা দিয়ে দিলে আমরা একদম নিশ্চিন্ত হতে পারি। ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়ে সিধু আর সীমা বড়দের এই কথাগুলো শুনছিল। সীমার মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায়। সে ভয়ে সিধুর হাত শক্ত করে চেপে ধরে। তুই শুনছিস ওরা কি বলছে? ওরা তোর বিয়ের কথা ভাবছে। এবার আমরা কি করব? আমি তো ভয়ে মরে যাচ্ছি। তুমি এত টেনশন করছো কেন? ওরা বলুক ওদের কথা, আমি তো আর কালকেই বিয়ে করতে বসছি না। আমি সব ঠিক করে দেব, তুমি আমাকে একটু সময় দাও। সময় দিলে কি হবে? তানিয়া তো সারাক্ষণ তোর পেছনে ঘুরে বেড়াচ্ছে, আর দাদিও তো তানিয়াকে খুব পছন্দ করে। ওরা যদি তোর সাথে তানিয়ার বিয়ে ঠিক করে দেয় তখন আমি কোথায় যাব? তুমি কোথাও যাবে না, তুমি তো আমার কাছেই থাকবে। আর তানিয়া কেন, পৃথিবীর কোনো মেয়ে আমার আর তোমার মাঝে আসতে পারবে না। তুমি শুধু আমার বউ ছিলে, আছো আর থাকবে। সিধু সীমাকে শান্ত করার চেষ্টা করে। ঠিক তখন তানিয়া ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে। সে সিধু আর সীমাকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখটা একটু ভার হয়ে যায়। সিধু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আন্টি তোমাকে ভেতরে ডাকছেন মনে হয়। তোমার বিয়ের ব্যাপারেই কিছু একটা কথা বলবে। চলো ভেতরে চলো। ওর বিয়ের কথা হবে তো তুই এত লাফাচ্ছিস কেন? তোর কি কোনো কাজ নেই নাকি? তুই শুধু ওর পিছু পিছু ঘুরবি? তুমি এত রাগ করছো কেন সীমা? আমি তো শুধু খবরটা দিতে এলাম। আর সিধুর বিয়ে হলে তো তোমারও খুশি হওয়া উচিত। তুমি তো ওর আপন ননদ। আমি খুশি হওয়া উচিত কি উচিত না সেটা আমি ভালো করেই জানি। তুই আমাকে জ্ঞান দিতে আসবি না, যা তুই এখান থেকে। তানিয়া রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। সিধু সীমার দিকে তাকিয়ে একটু হাসে। তুমি তানিয়ার সাথে এমন ঝগড়া করো কেন? মেয়েটা তো ভয় পেয়ে গেল। আর তুমি তো জানো আমি তানিয়াকে একটু পাত্তা দেই না। তুই পাত্তা না দিলেও তো ও তোকে পাত্তা দেয়। আর তুইও তো দেখছি ওর সাথে বেশ ভালোই কথা বলিস। আমার তো এসব একদমই সহ্য হয় না। আচ্ছা ঠিক আছে, আমি আর ওর সাথে কথাই বলবো না। এখন তুমি শান্ত হও আর নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। সিধু সীমাকে বুঝিয়ে সুঝিয়ে তার ঘরে পাঠিয়ে দেয়। তারপর সে নিজের ড্রয়িং রুমে যায়। সেখানে তার বিয়ের আলোচনা চলছে। আয় দাদু ভাই, আয় এখানে বস। আমরা তোর কথাই বলছিলাম। তোর আপু তো বিয়ে হয়ে গেল, এবার তোর পালা। দাদা, আমার বিয়ে নিয়ে তোমরা এখনই এত ভাবছো কেন? আমার তো এখনো অনেক কিছু করার বাকি আছে। আমি এখনই বিয়ে করতে চাই না। বিয়ে করতে চাস না মানে কি? পড়াশোনা শেষ করেই তো তুই আবার ব্যবসায় বসবি, তখন তো আর সময় পাবি না। এখন ভালো একটা মেয়ে দেখে বিয়েটা করে ফেল। ঠিক বলেছেন বিআই সাহেব। আর মেয়ে খোঁজার কি দরকার? আমাদের তানিয়া তো আছেই। মেয়েটা খুব লক্ষ্মী আর সিধুকে খুব পছন্দও করে। তানিয়ার নাম শুনে সিধুর মাথার ভেতরটা যেন চক্কর দিয়ে ওঠে। সে বুঝতে পারে পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে চলে যেতে চাচ্ছে। তাকে এখন খুব সাবধানে পা ফেলতে হবে। আঙ্কেল, তানিয়া তো খুব ভালো মেয়ে,
কিন্তু আমি তো ওকে শুধু বন্ধু হিসেবেই দেখি। ওর সাথে বিয়ের কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। বন্ধু থেকে স্বামী স্ত্রী হতে সময় লাগে না বাবা। তানিয়া আমাদের খুব পরিচিত মেয়ে, আমাদের পরিবারের সাথে ওর খুব ভালো মানিয়ে যাবে। মা, তোমরা আমাকে একটু সময় দাও। আমি এসব নিয়ে এখন একদম ভাবতে পারছি না। আমি খুব ক্লান্ত। আমি আমার ঘরে যাচ্ছি। সিধু দ্রুত সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। তার মনের ভেতর একটা ঝড় বইছে। সে বুঝতে পারছে সে এবার তাকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হবে। সে ফোনটা হাতে নিয়ে সীমাকে একটা মেসেজ করে রাতে আবার ছাদে আসার জন্য। এদিকে রাজু আর মর্জিনা নতুন একটা ফোন দিয়ে আটে। মর্জিনা, আজ রাতে সিধু আর সীমা নিঘাত আবার দেখা করবে। আজ ওদের ধরতেই হবে। তুই ছাদে যাওয়ার আগে আস্তার দিকে নজর রাখবি। ওরা গেলেই আমাকে খবর দিবি। হ ভাইজান, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি একদম শকুনে চোখ দিয়া নজর রাখুম। আজ রাইতে ওদের সব গোপন কথা ফাঁস হইয়া যাইব। রাত গভীর হয়, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে। সিধু ছাদের দিকে যায়। একটু পর সীমাও সাবধানে নিজের ঘর থেকে বের হয়, কিন্তু তারা কেউ জানে না যে মর্জিনা সিঁড়ির নিচে অন্ধকারে লুকিয়ে তাদের লক্ষ্য করছে। সীমা ছাদে পৌঁছালো। মর্জিনা দৌড়ে গিয়ে রাজুকে খবর দেয়। রাজু একটা টর্চ লাইট নিয়ে ছাদের দিকে এগোয়। আজ রাতে হয়তো সিধু আর সীমার গোপন বিয়ের কথা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে। এই আশঙ্কায় গল্পের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়। রাতের অন্ধকারে রাজু আর মর্জিনা যখন ছাদের দরজার কাছে পৌঁছয়, ঠিক তখনই একটা বিড়াল হঠাৎ করে কোথা থেকে যেন লাফ দিয়ে মর্জিনার গায়ের উপর পড়ে। মর্জিনা ভয়ে বিকট একটা চিৎকার করে ওঠে। মর্জিনার চিৎকারে রাজু চমকে পিছিয়ে যায়। সেই শব্দ শুনে সিধু আর সীমা সতর্ক হয়ে যায়। সিধু দ্রুত সীমাকে ছাদের অন্য দিকের একটা পুরনো সিঁড়ি দিয়ে নিচে পাঠিয়ে দেয়। রাজু টর্চ লাইট জেলে ছাদে এসে কাউকে দেখতে না পেয়ে রাগে গজগজ করতে থাকে। মর্জিনা ভয়ে কাঁপতে কাঁপতে নিচে নেমে যায়। পরের দিন সকালে বাড়িতে একটা থমথমে কিন্তু ব্যস্ত পরিবেশ। রূপা আর কামালের বৌভাতের আয়োজন চলছে। সবাই ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। এমন সময় জালাল সাহেব একটা বড় ঘোষণা দেন, যা শুনে পুরো বাড়ির পরিবেশ এক মুহূর্তেই বদলে যায়। রহমান সাহেব, কামালের তো বিয়ে হয়ে গেল, আমাদের একটা বড় দায়িত্ব শেষ হলো। এবার আমি ভাবছি সীমারও একটা ব্যবস্থা করে ফেলি। আমার এক পুরনো বন্ধুর ছেলে আমেরিকা থেকে ফিরেছে। ছেলে খুব প্রতিষ্ঠিত বড় ডাক্তার। আমি গতকালই আমার বন্ধুর সাথে কথা বলেছি, তার আজ বিকালে সীমাকে দেখতে আসতে চায়। জালাল সাহেবের কথা শুনে সীমার হাত থেকে চায়ের কাপটা সশব্দে মেঝেতে পড়ে ভেঙে যায়। চা ছিটকে সীমার শাড়িতে লাগে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। তার চোখ মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সিধু ড্রয়িং রুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। কথাগুলো শুনে তার বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে গুঁড়ো করে দেয়। ও মা, তুই এমন বোকার মতো কাপড়টা ফেলে দিলি কেন? তোর কি কোনো হুঁশ নেই? আর এত ঘাবড়ে যাবার কি আছে? তোর বাবা তো ঠিকই বলেছে, এমন সোনার টুকরো ছেলে হাতছাড়া করা বোকামি। আমরা আজকেই ওদের কথা দিয়ে দেব। মা, আমি এখন বিয়ে করব না। আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর আমি এত তাড়াতাড়ি এসব নিয়ে ভাবতে চাই না। তোমরা ওদের আসতে মানা করে দাও। পড়াশোনা বিয়ের পরেও করা যায়। ছেলে তো আর তোকে পড়াশোনা করতে মানা করছে না। আর আমরা তোর বাবা মা, তোর ভালো মন্দ আমরা তোর চেয়ে অনেক ভালো বুঝি। তুই কোনো কথা বলবি না, চুপচাপ বিকেলে সেজেগুজে তৈরি থাকবি। বাবা প্লিজ, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি এই বিয়ে করতে পারবো না। আমার পক্ষে অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে মেনে নেওয়া সম্ভব না। তুই এত জেদ করছিস কেন? অন্য কাউকে মেনে নিতে পারবি না মানে কি? তোর কি অন্য কোথাও কোনো সম্পর্ক আছে নাকি বড়দের মুখের উপর কথা বলছিস? তোর এত সাহস কোথা থেকে হলো? যা নিজের ঘরে গিয়ে তৈরি হ। ফিরোজা রেগে গিয়ে সীমাকে ধমক দেয়। সীমা আর কিছু বলতে না পেরে দুহাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে নিজের ঘরে ছুটে যায়। সিধু দূর থেকে সীমার এই কান্না দেখে কিন্তু সবার সামনে সে কিছু করতে পারে না। তার দুই হাত রাগে আর কষ্টে মুষ্টিবদ্ধ হয়ে যায়। তানিয়া সোফায় বসে এই দৃশ্য দেখে মনে মনে খুব খুশি হয়। আন্টি, আপনারা একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। সীমার তো এখন বিয়ের বয়স হয়েছে, ভালো ছেলে পেলে বিয়ে তো দিয়ে দেওয়াই উচিত। আর সীমা চলে গেলে সিধুরও একটা গতি হবে। ও তো সারাদিন সীমার পিছনেই ঘুরঘুর করতো। হ্যাঁ মা, তানিয়া সীমার বিয়েটা হয়ে গেলে আমরা সবাই একটু নিশ্চিত হতে পারি।
মেয়ে মানুষ বেশি বয়স পর্যন্ত অবিবাহিত রাখা ঠিক না। তানিশার কথা শুনে সিধুর মনে হয় যেন তার মাথায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সে কোনো কথা না বলে গটগট করে সেখান থেকে বেরিয়ে যায়, সোজা নিজের ঘরে চলে যায়। এদিকে সীমার ঘরে কান্নার রোল পড়ে গেছে। সীমা বিছানায় মুখ বুজে অঝরে কাঁদছে। এমন সময় দরজা ঠেলে সিধু ঘরে ঢোকে। সে দ্রুত দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। সীমা, তুমি এভাবে কাঁদছো কেন? আমি তো এখনো মরে যাইনি। তুমি এত ভেঙে পড়ছো কেন? তুই আমাকে বাঁচা সিধু। ওরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিবে, আমি মরে যাব, তবু ওই লোককে বিয়ে করব না। আমি তো শুধু তোর, আমি তো অনেক আগে থেকেই তোর বউ হয়ে আছি। তুই কিছু একটা কর সিধু, আমি আর এই চাপ সহ্য করতে পারছি না। আমি কিছুতেই তোমাকে অন্য কারো হতে দেব না সীমা। তুমি শুধু আমার বউ, আমার প্রথম আর শেষ ভালোবাসা। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারে। কিন্তু বাবা মা যদি আমাদের মেনে না নেয় তখন কি হবে? বাবা তো রাগের মাথায় আমাকে মেরেই ফেলবে। আর তোর পরিবারও যদি আমাকে মেনে না নেয় তখন আমি কোথায় যাব? আমি তো মাঝপথে ভিখারি হয়ে যাব। কেউ তোমাকে মারতে পারবে না, আর কেউ মেনে না নিলে আমরা দুজন অনেক দূরে কোথাও চলে যাব। কিন্তু আমি তোমাকে ওই ছেলেপক্ষের সামনে আজ বসতে দেব না। তুমি শুধু শক্ত থেকো। সিধু সীমার চোখের পানি মুছিয়ে দেয়। তাদের দুজনের এই তীব্র ভালোবাসার মাঝে একটা বিশাল ঝড়ের আভাস লুকিয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়। বাড়িতে ছেলেপক্ষ এসে পৌঁছয়। ড্রয়িং রুম আবার একটা নতুন উৎসবের আমেজ শুরু হয়। দাদা দাদি ফুপু ফুপা সবাই এসে ড্রয়িং রুমে বসেছেন। রাজু দূর থেকে সিধু আর সীমার ঘরের দিকে নজর রাখছিল। সে বুঝতে পারে আজ একটা বড় কিছু ঘটতে আছে। ও ফিরোজা, ছেলেপক্ষ তো চলে এসেছে, সীমাকে এখনো আনোস না কেন? মেয়েকে কি আরো সাজাবে নাকি? এমনিতেই তো সীমা দেখতে অনেক সুন্দর, তাকে এত সাজানোর কি দরকার? তুমি সবসময় মানুষের সাজগোজ নিয়ে তো কথা বলো কেন? বিয়ের কোনো সাজবে না তো তুমি সাজবে? সীমাকে আজ খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে আসতে হবে। ছেলে তো অনেক বড় ডাক্তার। একদম ঠিক বলেছ। ছেলে যখন এত বড় ডাক্তার, তখন আমাদের সীমাকে তো একদম রাজকন্যার মতো লাগতে হবে। আমি তো বলি, সীমাকে আমার বউয়ের লেহেঙ্গাটা পরিয়ে দাও, আরও বেশি সুন্দর লাগবে। তুমি চুপ করবে? আমি আমার এত দামি লেহেঙ্গা কাউকে দিতে যাব কেন? সীমার নিজের তো অনেক ভালো ভালো শাড়ি আছে, সে সেগুলোই পরুক। তোরা সবাই একটু চুপ কর। ছেলেপক্ষ বসে আছে আর তোরা এখানে এসব কি আলোচনা করছিস? জালাল, তুমি সীমাকে নিয়ে আসতে বলো। হ্যাঁ বাবা, আমি মিলাকে পাঠিয়েছি সীমাকে নিয়ে আসার জন্য। আপনারা একটু মিষ্টিমুখ করুন, ছেলের বাবা আমার খুব কাছের বন্ধু। সবাই যখন মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত তখন মিলা সীমাকে নিয়ে ড্রয়িং রুমে আসে। সীমার পরনে একটা সাধারণ জামদানি শাড়ি, তার চোখ দুটো কান্নার একদম ফুলে লাল হয়ে আছে। সে মাথা নিচু করে এসে সোফায় বসে রূপা আর কামাল এক কোনায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। কামালের খুব খারাপ লাগছে বোনের জন্য। বাবা, সীমাকে তো দেখে মনে হচ্ছে ও খুব অসুস্থ। ওকে আজ এই অবস্থায় ছেলেপক্ষের সামনে বসানো কি ঠিক হচ্ছে? ওর তো মতো নেই মনে হচ্ছে। তুই চুপ কর কামাল, তুই তো নিজের বিয়ে করে এখন বড় বড় কথা বলছিস। তোর বোনের ভালো মন্দ আমি বুঝবো, তুই নাক গলাবি না। কামাল বাবার ধমক খেয়ে চুপ করে যায়। ছেলেপক্ষের লোকজন সীমাকে দেখে খুব পছন্দ করে ফেলে। ছেলের বাবা খুব খুশি হয়ে জালাল সাহেবের দিকে তাকায়। আলহামদুলিল্লাহ, এসে খুশি খবর আর কি হতে পারে। আমার মেয়ে তো খুব ভাগ্যবতী যে আপনাদের মতো এমন একটা পরিবার পাচ্ছে। ফিরোজ, তুমি আংটি নিয়ে এসো, আমরা আজকেই সব পাকা করব। ফিরোজা আনন্দে আংটির বাক্সটা নিয়ে আসে। সীমার মনে হয় যেন কেউ তার গলা টিপে ধরেছে। সে শ্বাস নিতে পারছে না, তার দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তানিয়া দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে, মুচকি হাসে। ঠিক তখন রহমান সাহেব কথা বলেন। খুব ভালো সিদ্ধান্ত জালাল সাহেব, শুভ কাজে দেরি করতে নেই। আজকেই আংটি পরিয়ে দিন, আমরা সবাই এই আনন্দর সাক্ষী হয়ে থাকবো। ছেলের কথা সীমার দিকে একটা হীরের আংটি এগিয়ে দেয়। সীমার সারা শরীর থরথর করে কাঁপছে। সে আংটিটার দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই আংটিটা যেন একটা বিষাক্ত সাপ। সে কিছুতেই আংটিটা ছুঁতে পারে না। বাড়ির সবাই সীমার দিকে তাকিয়ে আছে। সীমার নিরাপত্তা সবাই একটু অবাক হয়। কি রে সীমা, আংটিটা নে। তুই এমন চুপ করে বসে আছিস কেন? বেআই সাহেব আংটিটা দিচ্ছেন, তুই হাতটা এগিয়ে দে। না, আমি এই আংটি পরবো না। সীমা, তুই এসব কি বলছিস? মেহমানদের সামনে এসব পাগলামি একদম করবি না। তুই চুপচাপ আংটিটা নিয়ে বলছি। আমি পাগল হইনি বাবা, আমি একদম সুস্থ মাথায় বলছি আমি এই বিয়ে করতে পারবো না।
আমাকে তোমরা মাফ করে দাও, আমি মরে গেলেও এই আংটি পরতে পারবো না। সীমার এই কথাগুলো শুনে পুরো ড্রয়িং রুমে একটা পিনপতন নীরবতা নেমে আসে। সবাই স্তব্ধ হয়ে সীমার দিকে তাকিয়ে থাকে। ছেলের বাবা একটু অপমানিত বোধ করেন। রহমান সাহেব আর সালমা বেগমও অবাক হয়ে যান। বন্ধু, তুমি কিছু মনে করো না, ও আসলে নার্ভাস হয়ে গেছে, আমি দেখছি ব্যাপারটা। সীমা, তুই এখনই সবার সামনে ক্ষমা চাবি আর আংটিটা হাতে পরবি, তা না হলে আজ আমি তোকে মেরেই ফেলবো। জালাল সাহেব রাগে কাঁপতে কাঁপতে সীমার দিকে হাত তোলেন তাকে মারার জন্য। সীমা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ কেউ একজন এসে জালাল সাহেবের হাতটা শূন্যেই শক্ত করে চেপে ধরে। সবাই চমকে উঠে তাকিয়ে দেখে সিধু দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য আর জেদ। তুই হাত ছাড় সিধু, বাবা খুব রেগে আছে, তুই আরো বিপদ বাড়াস না। আমি হাত ছাড়বো না। আজ যদি হাত ছেড়ে দেই তবে তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। কিন্তু বাবা তোকে মেরে ফেলবে, তুই বুঝতে পারছিস না পরিস্থিতি কতটা খারাপ। আমাকে মেরে ফেললেও আমি তোকে আজ অন্য কারো হতে দেব না, তুই শুধু আমার বউ। সিধু সীমার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নেয়। জালাল সাহেব রাগে কাঁপছেন। পুরো ড্রয়িং রুম যেন স্তব্ধ হয়ে গেছে। ছেলের বাবা অপমানিত বোধ করে সোফা থেকে উঠে দাঁড়ান। তার চোখে মুখে চরম বিরক্তি। বন্ধু, তুমি আমাকে ভুল বোঝো না, আমি এসবের কিছুই জানতাম না। তুমি আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করছি। ছেলের বাবা তার লোকজন নিয়ে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে যান। ড্রয়িং রুমে এখন শুধু দুই পরিবারের মানুষ। জালাল সাহেব রাগে ফেটে পড়েন। তিনি সীমার দিকে তেড়ে যান। তুই আমার এত বড় অপমান করলি, তুই আজ আমার মরা মুখ দেখবি। আমি তোকে আজ মেরেই ফেলবো। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। আপনি সীমার গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আমি আগেই বলেছি সীমা আমার বিবাহিত স্ত্রী। আমরা আজ থেকে 6 মাস আগেই বিয়ে করেছি। তুই চুপ কর সিধু, তুই আমাদের দুই পরিবারের মুখে চুলকানি মাখিয়েছিস। তোর এত বড় সাহস, তুই লুকিয়ে বিয়ে করেছিস, আবার এমন বড় গলায় কথা বলছিস। সিধু বাবা, তুই এসব কি বলছিস? তোর মাথা ঠিক আছে তো? তুই তোর বোনের ননদকে বিয়ে করেছিস, এটা সমাজ কিভাবে মেনে নেবে? ও মা, আমি এখন কোথায় যাব? আমার মেয়ে এমন কাজ কিভাবে করলো? আমরা তো লজ্জায় আর মুখ দেখাতে পারবো না। আমার তো মরে যেতে ইচ্ছা করছে। মা, তুমি এমন করে বলো না, আমি সিধুকে ভালোবাসি। আমরা কোনো পাপ করিনি, আমরা তো বিয়ে করেছি। আমি তো আগেই বলছিলাম ওদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেননি, এখন তো দেখলেন আমার কথাই সত্যি হলো। হ রাজু ভাইজান, আপনি একদম ঠিক কথা কইছিলেন। আমি তো ছাদের উপরেও তাগো একসাথে দেখছি, তখন তো কেউ আমার কথাও কানে নেয় নাই। এই মজিনা, তুই চুপ কর। তোর এত বড় সাহস, তুই আগে থেকে সব জানতি আর আমাদের বলিসনি? তোকে তো আজই বাড়ি থেকে বের করে দেবো। ও সালমা, তুমি এমন ছেলে মানুষ করেছো যে এখন সে আমাদের মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। তুমি সবসময় সালমার দোষ ধরো কেন? ছেলে বড় হয়েছে, সে তার নিজের জীবনের সিদ্ধান্ত নিয়েছে, এতে সালমার কি দোষ? তুমি একটু শান্ত হও। একদম ঠিক কথা বলেছ। ছেলে মেয়ে ভালোবেসে বিয়ে করেছে, এতে এত রাগারাগি করার কি আছে? আমার তো মনে হয় মিষ্টি মুখ করা উচিত। তুমি চুপ করবে? সবসময় এমন ফালতু কথা বলো কেন? দুই পরিবারের এত বড় একটা ঝামেলার মধ্যে তুমি মিষ্টি খেতে চাইছো? তোমার কি কোনো আক্কেল নেই? সবাই যখন একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, তানিয়া তখন অঝরে কাঁদছে। তানিয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সে সিধুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সিধু, তুমি আমার সাথে এমন প্রতারণা কিভাবে করলে? আমি তো তোমাকে ভালোবাসতাম, আর তুমি এই বয়স্কা সীমাকে বিয়ে করে বসে আছো। আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি তানিয়া। আমি তোমাকে সবসময় বন্ধু হিসেবেই দেখেছি। আমি সীমাকে ভালোবাসি, আর সীমা আমার চেয়ে বয়সে বড় হলেও তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ভালোবাসা বয়স দেখে হয় না। আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকবো না। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। তানিয়া কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঠিক তখন সাজিদ আর মিলা ড্রয়িং রুম থেকে তাদের হাতে একটা বড় ফাইল। সাজিদ ফাইলটা রহমান সাহেবের হাতে দেয়। হ্যাঁ আন্টি, ওরা তো আপনাদের সব জানাতেই চেয়েছিল, কিন্তু তখন রূপা আপু আর কামাল ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেল। ওরা ভাবলো এখন ওদের বিয়ের কথা বললে যদি এই বিয়েটা ভেঙে যায়, তাই ওরা নিজেদের ভালোবাসার কথা লুকিয়ে রেখেছিল। বাবা, সীমার কি দোষ বলুন? ও তো আমার কথা ভেবেই চুপ ছিল। ওরা যদি নিজেদের সুখের কথা ভেবে আগেই সব বলে দিত, তাহলে তো আজ আমার আর রূপার বিয়েটাই হতো না।
রূপা আর কামালের কথা শুনে জালাল সাহেব এবং রহমান সাহেব একটু শান্ত হন। তাদের রাগের জায়গাটা এখন একটা অদ্ভুত আবেগ দখল করে নেয়। সীমার দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে। বাবা তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু আমি সিধুকে ছাড়া বাঁচতে পারতাম না। সিধু আমাকে অনেক ভালোবাসে, আমরা তোমাদের সম্মান নষ্ট করতে চাইনি। আঙ্কেল, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি আপনাদের না জানিয়ে, কিন্তু আমি সীমাকে সবসময় সুখে রাখবো। আমি কথা দিচ্ছি আমি আপনাদের ছেলের মতোই থাকবো। আপনারা আমাদের আশীর্বাদ করুন। স্যার, আমি একটা কথা কই, এই পোলান মাইয়া তো বিয়া কইরাই ফেলছে, এখন আর চিল্লাপাল্লা কইরা কি হইব? আমার তো মনে হয় দুইডারে মিলাইয়া দেওয়াই ভালা। আমি কি একটু পানি দিমু? আপনাকে গলা তো শুকাইয়া গেছে। তুই চুপ কর কুদ্দুস, তোর পানি দিতে হবে না। আমি কি করব না করব সেটা আমি ভালো করেই জানি। জালাল সাহেব সীমার দিকে এগিয়ে যান। সীমার চোখে ভয়, সে সিধুর হাত শক্ত করে ধরে রাখে। জালাল সাহেব সীমার মাথায় হাত রাখেন, তার চোখ দিয়েও এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তুই তো আমাকে অনেক বড় একটা শাস্তি দিয়ে দিলি মা। আমি তোর বাবা হয়ে তোর মনের কথা বুঝতে পারলাম না। তুই যদি আমাকে একবার বলতিস আমি কি তোকে ফিরিয়ে দিতাম। ও মা, আমার মেয়েটা কত কষ্ট বুকে চেপে রেখেছিল, আমাদের সুখের জন্য নিজের এত বড় একটা সত্যি লুকিয়ে রেখেছিল। আয় মা, আমার বুকে আয়। ফিরোজা বেগম সীমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। সীমার সব কষ্ট যেন নিমেষেই দূর হয়ে যায়। সেও মায়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। সালমা বেগম এগিয়ে এসে সিধুর মাথায় হাত রাখেন। তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস সিধু। আমাদের মান সম্মান বাঁচাতে গিয়ে তুই নিজের ভালোবাসাকে এতদিন আড়ালে রেখেছিলি। আমি তোকে আশীর্বাদ করি, তোরা সব সময় সুখে থাক। জালাল সাহেব, যা হওয়ার তো হয়ে গিয়েছে, এখন আর রাগ করে কী লাভ। আসুন আমরা এই নতুন সম্পর্কটা মেনে নেই আর সুন্দর করে সব গুছিয়ে নেই। এই তো এতক্ষণে একটা কাজের মতো কাজ বলেছিস। তোরা ছেলে মেয়ে যখন রাজি আর বিয়ে যখন হয়েই গেছে, তখন আমরা বুড়ো মানুষ আর রহমত করি কিভাবে? আমাদের তো অনেক খুশি হওয়ার কথা। দাদি সীমাকে আদর করে বুকে টেনে নেন। পুরো ড্রয়িং রুমের থমথমে পরিবেশটা একটা মিষ্টি আবেগে পরিণত হয়। সবাই হাসি মুখে সিধু আর সীমাকে আশীর্বাদ করতে শুরু করে। রাজু আর মার্জিনা মুখ কাচুমাচু করে একপাশে দাঁড়িয়ে থাকে। কিন্তু আমি সবার আগে বুঝেছিলাম যে ওদের মধ্যে দুজনের প্রেম চলছে, আর বুদ্ধি তো আমার আর ফেলনা নয়। হ ভাইজান, আপনার মতো বুদ্ধিমান আর এই বাড়িতে কে আছে? আমরাই তো তাগো আসল রূপটা সবার সামনে আনলাম। আমাদের তো বকশিস দেওয়ান দরকার। মর্জিনার কথা শুনে সবাই জোরে হেসে ওঠে। সিধু সীমার হাত ধরে তাকে ড্রয়িং রুমের মাঝখানে নিয়ে আসে। সিধুর চোখে মুখে একটা বিজয়ী হাসি। সীমা লজ্জায় মাথা নিচু করে রাখে। তাহলে সবাই যখন মেনেই নিল, তখন একটা কথা আমি পরিষ্কার করে বলে দেই। রূপা আপু আর কামাল ভাইয়ের বিয়ের অনেক আগেই কিন্তু আমাদের বিয়ে হয়েছে, তাই এই বাড়িতে কিন্তু সীমা সবার বড় বউ। একদম ঠিক কথা। আমি বয়সেও সিধুর বড় আর বিয়েও আগে করেছি, তাই সম্পর্কের দিক থেকে আমি রূপার ননদ হলেও বউ হিসাবে আমি কিন্তু এই বাড়ির একদম খাঁটি সিনিয়র বউ। আমাকে সবাই সেই সম্মানটুকু দেবে। হ্যাঁ হ্যাঁ, অনেক তো লুকোচুরি হলো। এবার সবার সামনে ধুমধাম করে একটা অনুষ্ঠান করে এদের দুজনকে বরণ করে নিতে হবে। সবার হাসি খুশিতে পুরো বাড়ি আবার আনন্দে ভরে ওঠে। সিধু সীমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে যা শুনে সীমা লজ্জায় লাল হয়ে যায়। বয়সের পার্থক্য বা সম্পর্কের জটিলতা কোনো কিছুই তাদের ভালোবাসার পথে বাধা হতে পারেনি। নানা রকম মজার কাণ্ড, ইমোশনাল আর টুইস্টের মধ্য দিয়ে অবশেষে আপুর ননদ যখন সিনিয়র বউ, গল্পটা একটা চরম সুন্দর আর আনন্দের হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হয়।